তাহলে তেমনই কথা রইল। আমার মা বোনের সঙ্গে দিনের পর দিন ধরে যে শয়তানি করলো ওই জানোয়ারটা, তার বিচার হবে না, তার বিচার হবে না, তাই তো? মঞ্চের উপর দাঁড়িয়ে হাত পা নেড়ে ভীষণ উত্তেজিত হয়েই বলল ছেলেটা। একটা মেকি কাঠগড়ায় দাঁড়িয়ে সে সাপ সাপান্তর করে চলেছে জাজকে। জাজের টেবিলে বসে থাকা বয়স্ক অভিনেতাটিও ক্ষিপ্রতার সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন। নাটকের অন্তিম দৃশ্য এটি। দীর্ঘ 1.5 ঘন্টা ধরে দর্শকদের নড়তে না দেওয়ার এটাই শেষ মুহূর্ত। যা হয়েছে সঠিক বিচারই হয়েছে সুবোধ। তথ্য প্রমাণ ব্যতীত ভিন্ন সব কিছুতে আইনের চোখ বাঁধা। বেশ, তবে যে আইন আমার মা বোনকে সুবিচার দিতে পারে না, সেই আইনের তোয়াক্কাও আমি করি না। বলে সঙ্গে সঙ্গে সে জুতো আর মোজার সংযোগস্থল হতে বের করে আনলো একটা বন্দুক। আগে হ্যাঁ, বন্দুক। দর্শকেরা ভীষণ উত্তেজনা অনুভব করছেন বর্তমানে। কারোর নড়বার এক চুল উপায় পর্যন্ত নেই। উপর থেকে আলো এসে পড়েছে দুজনের মুখের উপর। এক কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের দাবিতে থাকা যুবক, অপরদিকে বৃদ্ধ বিচারক মহাশয়, যিনি আইনের রক্ষক হিসেবে তার রায় জানিয়েছেন। সকলেই জানে এই ক্ষুব্ধ ছেলেটা যে বন্দুক তাক করেছে সেটাও মঞ্চের বাদ বাকি সবকিছুর মতোই মিথ্যে, নকল। মুহূর্তের মধ্যে একটা গর্জে উঠল তার হাতে। সরাসরি সেই গুলি ছুটে গেল বিচারকের বুক লক্ষ্য করে। নাটকের রীতি অনুযায়ী বুকের বাঁ দিকের বেলুনটা ফাটিয়ে দিয়ে ভূমিষ্ঠ হওয়ার কথা, হলেও তাই। ভদ্রলোক ধপাস করে চেয়ার থেকে পড়ে গেলেন। লাল রক্তে রাঙা হয়ে উঠল তার সাদা পোশাক। একটা করুণ সুর বাজতে শুরু করলো মঞ্চে। কয়েকটি মুহূর্ত কেটে গেল নিঃশব্দে। হঠাৎ সকল দর্শক হাততালি দিয়ে উঠে দাঁড়ালেন। অনবদ্য অভিনয় বুড়ো লোকটার দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি মরে পড়ে আছেন। কিন্তু এ কি, সাধারণ বেলুন ফাটিয়ে মৃত্যুর নাটক করা লোকটা তো আর উঠে দাঁড়াচ্ছে না। প্রবাদ প্রতিম থিয়েটার শিল্পী শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের বুক থেকে রক্তের স্রোত এবার গড়িয়ে পড়তে শুরু করেছে স্টেজের বাইরে। ব্যাপারটা বুঝতে খানিকক্ষণ সময় লাগলো সকলের। তারপরেই শুরু হলো এক হুলস্থুল কাণ্ড। যে যার মতো চিৎকার করে ছোটাছুটি শুরু করলো। অপরদিকে বন্দুক হাতে তখনও থরথর করে কাঁপছেন তরুণ অভিনেতা। সে খুন করে ফেলল খোলা মঞ্চে দাঁড়িয়ে। কিন্তু সে যে জানতো না এটা আসল বন্দুক। তার কথা কি আদৌ কেউ বিশ্বাস করবে? চারিদিকে এই ব্যস্ততার মাঝেই পর্দার আড়ালে খেলে উঠল 32টা চকচকে দাঁত। রঙ্গমঞ্চের এই রক্তস্রোতে তার ভূমিকা যে একেবারেই অনস্বীকার্য। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখক আশু রায়ের কলমে গোয়েন্দা যতীনদা সিরিজের প্রথম কাহিনী রঙ্গমঞ্চের রক্তস্রোত। এখনো যদি আপনি থ্রিল চার্জারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন আমাদের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। গল্পটি সম্পূর্ণ শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আজকের গল্প শুনছেন এবং আপনার আজকের গল্পটি কতটা ভালো লেগেছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, যতীনদা সিরিজের প্রথম কাহিনী লেখক আশু রায়ের কলমে রঙ্গমঞ্চের রক্তস্রোত। শীতকাল, কলকাতার সন্ধ্যা তখন ধোঁয়াটে কুয়াশায় ঢাকা। আমি ঋদ্ধি মিত্র। তখন আমার প্রিয় রহস্যভেদী জ্যোতির্ময় মিত্র
অর্থাৎ যতীনদার সঙ্গে তাঁর বইপত্রে ঠাসা বসার ঘরে বসে গল্প করছিলাম। ঘরটা ছিল ছিমছাম, যতীনদার মতোই। কোথাও অযথা জাঁকজমক নেই, আবার অগোছালোও নয়। বাম দিকের দেয়ালে পুরোটা জুড়ে লোহার র্যাক, তাতে ঠাসা বই। হোমস, পো, অরওয়েল, কাফকা, শরদিন্দু, সত্যজিৎ, রবীন্দ্রনাথ সহ নানা লেখকের বিভিন্ন বই শোভা পাচ্ছে। এক একটা বই যেন এক একটা আলাদা সমস্যার সমাধান। ডান দিকে একটা টেবিল, যেখানে একটা পুরনো টাইপরাইটার রাখা থাকে। যতীনদা মাঝে মাঝে তাতে নিজের পর্যবেক্ষণ করা ঘটনাগুলি টাইপ করে রাখে। ঠিক তার পাশে একটা ছাতা ঝুলছে, তবে ওটা কেবল বৃষ্টির জন্য নয়, মাঝে মাঝে চরিত্র বিশ্লেষণে সে এটাকেও ব্যবহার করে। আমি নিজের চোখে দেখেছি। আমি তখন সোফায় আধশোয়া, হাতে একটা পুরনো দেশ পত্রিকা, আর যতীনদা জানালার ধারে বসে দ্য সাইকোলজি অফ হিউম্যান বিহেভিয়ার নামের মোটা বইটা পড়ছিল। কখনো চোখ তুলে বাইরে তাকাচ্ছিল, আবার কখনো ঘরের কোণে রাখা রেকর্ড প্লেয়ারের দিকে চেয়ে থাকছিল, যেন কোনো ভাবনা পাক খাচ্ছে ওর মাথার ভেতর। এইরকম অদ্ভুত শান্ত সময়ে হঠাৎ করে টেলিফোনটা বেজে উঠল। যতীনদা দ্রুত উঠে টেলিফোনের রিসিভারটা তুলে নিল। হ্যালো। হ্যালো, জ্যোতির্ময় মিত্র বলছেন? হ্যাঁ বলছি। আর আপনি? আমি লোকাল থানার ইন্সপেক্টর অঞ্জন সরকার বলছি। ও সরকারবাবু, হ্যাঁ বলুন। এক্ষুনি একবার আসতে পারবেন? কোথায়? নাট্যতীর্থ থিয়েটার। থিয়েটার চলাকালীন একজন অভিনেতা খুন হয়েছেন। অভিনয়ের মাঝেই ওনার গুলি লেগেছে। আপনি এখানে আসলে বাকিটা বলছি। ও, অভিনেতার নাম কি? শুভাশিস বন্দ্যোপাধ্যায়। আপনি আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আমি তখন যতীনদার দিকে চুপচাপ তাকিয়ে। ওর মুখ একটু থমকে গেল, কণ্ঠস্বর নিচু হয়ে এলো। আমি বুঝে গেলাম কিছু একটা ঘটেছে। যতীনদা তখনও ফোনে কথা বলছিল। ঠিক আছে, এখনই রওনা হচ্ছি। ফোন রেখে যতীনদা একটু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর এক নিঃশ্বাসে বলল, চল রিদ্ধি, নাট্যতীর্থ থিয়েটারে একটা খুন হয়েছে। নাটকের মাঝখানে গুলিতে এক প্রবীণ অভিনেতা মারা গেছেন, আর সেটা দুর্ঘটনা নয় বলেই মনে হচ্ছে। আমি বললাম, নাটকের মধ্যেই খুন? কার খুন হলো যতীনদা? শুভাশিস বন্দ্যোপাধ্যায়, নাম শুনেছিস নিশ্চয়ই। থিয়েটারের জগতে ভীষণ নাম করা একজন অভিনেতা। নাট্যমঞ্চতেই খুন হয়েছেন। নাটক চলাকালীনই কেউ ওনাকে গুলি করেছে। বাকি ঘটনা ওখানে গেলেই বোঝা যাবে। আমি মুহূর্তে উঠে দাঁড়ালাম। এমন একটা কেসে যতীনদার সঙ্গে না যাওয়াটা মানে বড় রকমের একটা অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়া। তাই বললাম, চলো তাহলে যাওয়া যাক। একটা ট্যাক্সি নিয়ে আমরা নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলাম। থিয়েটারটা আমি বহুবার বাইরে থেকে দেখেছি। ছোটবেলায় মা বাবার সঙ্গে নাটক দেখতেও এসেছি, কিন্তু আজ তার চেহারা অন্যরকম। আলো নিভে আছে, বাইরে পুলিশি পাহারা, সামনে কিছু কৌতূহলী জনতা ভিড় করেছে। ভেতরে ঢুকে দেখি লবির পরিবেশ বেশ থমথমে। একজন কনস্টেবল আমাদের মঞ্চের দিকে নিয়ে গেলেন। যতীনদাকে দেখে একজন পুলিশ অফিসার আমাদের দিকে এগিয়ে এলেন। ইন্সপেক্টর অঞ্জন সরকার, ওনাকে আমি চিনি। এর আগেও বিভিন্ন কেসে যতীনদা ওনার সহযোগিতা করেছেন। আসুন মিত্রবাবু, আসুন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ইন্সপেক্টর সরকার আমাদের মঞ্চের কাছে নিয়ে গেলেন। আমরা মঞ্চের ধারে সে দাঁড়াতেই আমি মুহূর্তের মধ্যে থমকে গেলাম। মঞ্চে লাল রঙের কার্পেটের উপর আধশোয়া অবস্থায় পড়ে আছেন একজন মানুষ। চোখ বড় করে খোলা, বুকের কাছে গুলির দাগ। যতীনদা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে ইন্সপেক্টর সরকারকে উদ্দেশ্য করে বললেন, এবার সম্পূর্ণ ঘটনাটা খুলে বলুন। উত্তরে সরকারবাবু বললেন, মঞ্চে নাটক চলাকালীন নাটকের শেষে একটা গুলি চালানোর দৃশ্য ছিল, আর এই দৃশ্যটাই নাটকের অন্তিম মুহূর্ত ছিল। গুলিটি সশব্দে চলে, অভিনেতা মাটিতে পড়ে যান। সবাই ভেবেছিল এটাই নাটকের দৃশ্য। দর্শকরা করতালি দিচ্ছিল, কিন্তু কেউই বুঝতে পারেনি গুলিটা সত্যি।
তারপর বেশ কিছুক্ষণ পরেও যখন অভিনেতা উঠে দাঁড়ালেন না, তখন অন্য অভিনেতারা সুভাষিস বাবুর কাছে গিয়ে ওনাকে ডাকাডাকি করেন, কিন্তু উনি সাড়া দেন না। তারপর হঠাৎ বাকিরা ওনার বুক থেকে রক্ত বেরিয়ে আসছে দেখেন। তারপর ব্যাপারটা দর্শকের মধ্যে ছড়িয়ে পড়ে আর লোকজন চিৎকার করতে শুরু করে। আমরা খবর পেয়ে ছুটে আসি। তখনও মৃতদেহের পাশে বন্দুক পড়েছিল। সবাইকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেও বিশেষ কোনো লাভ হলো না। ব্যাপারটা বেশ গোলমেলে বলে মনে হলো আমার। তারপর আপনাকে ফোনটা করলাম। যতীনদা এক মনে ইন্সপেক্টর সরকারের কথাগুলো শুনে কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে প্রশ্ন করল, গুলি চালিয়েছিলেন কে? নাটকের চরিত্র অনুযায়ী গুলি চালানোর কথা ছিল অর্ণব চ্যাটার্জি নামের এক অভিনেতার। সেই মতো গুলি উনিই চালিয়েছিলেন, তবে এখন উনি একেবারে ভেঙে পড়েছেন। তিনি বারবার বলছেন যে তিনি জানতেন না যে বন্দুকটা আসল, ওনাকে এই বন্দুকটি হাতে দেওয়া হয়েছিল। বেশ, তা এই অর্ণব চ্যাটার্জি এখন কোথায়? আছেন, এখানেই আছেন, আমি কাউকেই যেতে দিইনি। খুব ভালো কাজ করেছেন। ওনাকে একবার ডাকা যাবে কি? ইন্সপেক্টর সরকার পাশে দাঁড়িয়ে থাকা একজন কনস্টেবলকে অর্ণব চ্যাটার্জিকে ডেকে আনতে বললেন। তারপর পাশের একটা রুমে 3টে চেয়ার নিয়ে একটাতে তিনি আর বাকি দুটোয় আমরা দুজন বসলাম। কিছুক্ষণের মধ্যেই কনস্টেবল অর্ণব বাবুকে ডেকে আনলেন। কনস্টেবল ওনাকে নিয়ে ঘরে ঢুকলেন। অর্ণব বাবু নেহাত তরুণ এক যুবক, খুব বেশি হলে 26-27 বছর বয়স। মুখে দাড়ি গোঁফ নেই, উচ্চতা প্রায় 5 ফুট 7 ইঞ্চি মতো। যতীনদা অর্ণব বাবুকে উদ্দেশ্য করে সামনের একটা চেয়ারে আঙুল নির্দেশ করে বলল, বসুন। লোকটি ভয়ে ভয়ে চেয়ারে বসলেন। চেয়ারে বসার পর যতীনদা ওনার দিকে কয়েক সেকেন্ডে তাকিয়ে থেকে তারপর জিজ্ঞেস করল, গুলিটা আপনি চালিয়েছিলেন? অর্ণব বাবুর চোখে তখন স্পষ্ট ভয়ের ছাপ। আমতা আমতা করে তিনি উত্তর দিলেন, হ্যাঁ, গুলি আমার হাত থেকেই ছুলেছিল, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। আমি জানতাম না যে ওটা আসল পিস্তল ছিল। উত্তরে যতীনদা একটু ধমক দিয়ে বলল, ইয়ার কি হচ্ছে? পিস্তল দিয়ে একজনকে গুলি করে মেরে ফেললেন আর বলছেন জানেন না যে ওটা আসল পিস্তল ছিল? যতীনদার ধমক শুনে অর্ণববাবু এবার কাঁদো কাঁদো সুরে বললেন, বিশ্বাস করুন স্যার, আমি সত্যি জানতাম না যে ওটা আসল পিস্তল। আমাকে যে পিস্তলটি দেওয়া হয়েছিল আমি সেটাই ব্যবহার করেছি। আমি শুধু অভিনয় করেছিলাম মাত্র। ওই দৃশ্যের আগের মুহূর্তে আমি স্টেজে উঠি, তখনই আমাকে পিস্তলটা দেওয়া হয়। আমি নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী ওনাকে গুলি করি। উত্তরে যতীনদা বলল, আপনার হাতে পিস্তলকে দিয়েছিল? আমাদের নাটকের প্রপস ইনচার্জ, নাম মিহির ঘোষাল, উনিই আমাকে পিস্তল দিয়েছিলেন। বেশ, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। প্রয়োজন পড়লে আবার ডাকবো। যতীনদার কথা মতো অর্ণববাবু বাইরে বেরিয়ে গেলেন। উনি বাইরে বেরিয়ে যাওয়ার পর যতীনদা ইন্সপেক্টর সরকারকে উদ্দেশ্য করে বলল, মিহির ঘোষালকে ডাকুন, একটু ওনার মুখ দর্শন করি। যতীনদার কথা শোনা মাত্রই ইন্সপেক্টর সরকার আমাদের পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবলের দিকে একবার তাকালেন। সরকার বাবুর ইশারা বুঝতে পেরে উনি বাইরে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি মিহির ঘোষালকে ডেকে আনলেন। মিহির বাবুর বয়স বছর 45-এর কাছাকাছি। মাথায় হালকা টাক, গম্ভীর চোখে সন্দেহের ছাপ। মিহিরবাবু আমাদের সামনেই চেয়ারে এসে বসলেন। যতীনদা কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে থেকে তারপর প্রশ্ন করল, আপনি প্রপস ইনচার্জ মিহির ঘোষাল, তাই তো? আগে হ্যাঁ। এ দায়িত্বে আপনি কতদিন আছেন? আমি গত 6 বছর ধরে এর দায়িত্বে আছি। আজ সন্ধ্যায় বন্দুকটি আপনি অর্ণবকে দিয়েছিলেন? হ্যাঁ, আমি দিয়েছিলাম। বন্দুকটি অভিনেতার হাতে দেওয়ার আগে আপনি পরীক্ষা করেননি যে ওটা আসল না নকল? না, আসলে পরীক্ষা করার মতো তো কিছু ছিল না। বন্দুকটা যে কেউ কখনো পাল্টে দিতে পারে এমনটা কি কেউ কখনো ভেবেছিল কি? গত 6 বছর ধরে ওই বন্দুকটি ব্যবহার হচ্ছে। নাটকে বন্দুকের দৃশ্য থাকলে ওটাই প্রতিবার ব্যবহার হয়। এই নাটকের একটি দৃশ্যে বিচারকের সামনে আসামি গুলি চালায়। সুভাষিসদা নাটকে বিচারকের চরিত্রে ছিলেন, সেই অনুযায়ী অভিনেতাকে আমি বন্দুক দিয়েছিলাম। রিহার্সাল অবধিও সব ঠিকঠাক চলেছে, তখনও বন্দুকটা পাল্টে যায়নি।
তাহলে হঠাৎ করে নকল বন্দুকটি আসল বন্দুক হয়ে গেল কি করে? এসবের দায়িত্ব তো আপনার, তাই তো? তা আপনার তো জানা উচিত। উত্তরে মিহিরবাবু বললেন, হ্যাঁ, এইসবের দায়িত্ব আমারই। আমি ওকে বন্দুক দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি জানি না কখন কিভাবে কারা বন্দুকটা পাল্টে দিয়েছে। বন্দুকটা যেখানে থাকে সেখান থেকেই আমি অভিনেতাদের হাতে দিয়েছিলাম। আমাদের বিভিন্ন নাটকে এই একই বন্দুকই ব্যবহার হয়, এবারও তেমনটা হওয়ারই কথা ছিল। উত্তরে যতীনদা এবার মিহিরবাবুকেও কড়া সুরে বলল, একটা খুন হয়ে গেল আর আপনারা সবাই খেলা মনে করছেন? একটি নকল পিস্তল এবং আসল পিস্তলের মধ্যে পার্থক্য বুঝতে পারলেন না? কে কখন বন্দুকটা পাল্টে দিয়ে গেল সেটাও জানেন না। সোজা নিয়ে চলে এলেন আর অভিনেতার হাতে দিয়ে দিলেন। বাহ! সত্যি করে বলুন, কেন খুন করলেন বলুন? যতীনদার ধমকে মিহিরবাবুরও অর্ণবের মতো একই অবস্থা হলো। হাত জোর করে আমতা করে তিনি বললেন, বিশ্বাস করুন আমি সত্যি বুঝতে পারিনি। পিস্তলের ওজন, রং সবই একই রকম ছিল, তাই আমি অতটা খেয়াল করিনি। বন্দুকটা এনে সোজা অভিনেতার হাতে দিয়ে দিয়েছি, কিন্তু আমি খুনি নই। মিহিরবাবুর কথা শুনে যতীনদা কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, যেখানে বন্দুকটা থাকতো সেটা আমাকে একটু দেখাতে পারবেন? উত্তরে মিহিরবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, কেন পারবো না, অবশ্যই পারবো, চলুন। আমরা গেলাম থিয়েটারের বাঁ দিকে একটা সরু করিডোর পেরিয়ে। ছোট একটা কামরা, থরে থরে সাজানো আছে নাটকের বিভিন্ন জিনিসপত্র, ছুরি, তলোয়ার, কোট ক্যাপ, চশমা, টেবিল ঘড়ি, পুরনো কাগজপত্র। এক কথায় এ যেন এক থিয়েটার জাদুঘর। যতীনদা ধীরে ধীরে ঘুরে দেখাতে লাগলো ঘরটা। কিছুক্ষণ এদিক ওদিক দেখে মিহিরবাবুকে প্রশ্ন করল, এই বন্দুকটা কোথায় থাকে? তালাবন্ধ কোনো বাক্সের মধ্যে থাকে নিশ্চয়ই। অবশ্যই, ওই যে সামনে দুটো আলমারি দেখছেন, ওর মধ্যেই নাটকের সরঞ্জাম থাকে। চাবিটা নিশ্চয়ই আপনার কাছেই থাকে। হ্যাঁ, চাবিটা আমার কাছেই থাকে। তার মানে আপনার অনুমতি ছাড়া এই তালা অন্য কেউ আর খুলতে পারেন না, তাই তো? না, এই কথাটা পুরোপুরি সঠিক নয়। আমি থাকাকালীন আমার অনুমতি ছাড়া কেউ খুলতে না পারলেও আমার অনুপস্থিতিতে অনেকেই খুলতে পারেন। ও আই, তো অন্যরা বলতে কারা? সাধারণত দুজন ব্যক্তি, আমার সহকারী পলাশ আর রাজশ্রী বাবু। তাছাড়া কখনো কখনো বাকিরাও রাজশ্রী বাবুর অনুমতি নিয়ে। আমাদের পাশে যে যুবক দাঁড়িয়েছিলেন তিনি যে পলাশ তা আমরা বুঝতে পারলাম। যতীনদা একবার সেদিকে তাকিয়ে মিহিরবাবুকে আবারও প্রশ্ন করল, পলাশবাবু এখানে কতদিন কাজ করছেন? ও নতুন, মাস 2 হলো জয়েন করেছে। রাজশ্রী বাবুই ওনাকে এনেছিলেন। আর পলাশবাবুর আগেই এই কাজে কে বহাল ছিল? এর আগে নির্মল অধিকারী নামে একজন ছিলেন। তিনি হঠাৎ করে কাজ ছেড়ে দিলেন কেন, সে বিষয়ে কোনো ধারণা আছে কি? না, শুধু এইটুকুই জানি যে উনি নিজে থেকেই কাজ ছেড়ে দিয়েছিলেন। ব্যক্তিগত কোনো কারণ হবে হয়তো। তারপর পলাশবাবুকে কিভাবে নিযুক্ত করলেন? আমার একটি সহকারীর প্রয়োজন ছিল, আমি একজন লোক খুঁজছিলাম। রাজশ্রী বাবুই পলাশকে রেকমেন্ড করেছিল। বেশ, তা আপনি যখন আলমারি খুলছিলেন তখন কি আপনি একাই ছিলেন? না, আমার সাথে পলাশ ছিল, তবে সে আলমারি স্পর্শ করেনি। আমি নিজে খুলে সব বের করেছি। পলাশবাবু একটুখানি দূরে দাঁড়িয়েছিলেন, রোগা, তরুণ, তবে চোখে যেন এক অদম্য সাহস। ওকে একবার দেখে নিয়ে যতীনদা আবার সামনে ঘুরে বলল, আজ বা গতকাল আপনার উপস্থিতিতে কেউ আলমারির আশেপাশে ঘোরাঘুরি করছিল? না, আমি সাধারণত এই ঘরেই থাকি, আজও ছিলাম। একটু পরেই নাটক শুরু হওয়ার কথা ছিল, তাই সব কিছুর জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছিল। শুভাশিস দা মেকআপ নিচ্ছিলেন, শ্রেয়সী মল্লিক আর বাকি অভিনেতারা স্টেজে রিহার্সাল করছিলেন, মঞ্চকর্মীরা আলো আবহ নিয়ে ব্যস্ত ছিল। এইটুকু বলে উনি একটু থামলেন, তারপর বললেন, তবে আমি একবার মিনিট 5 জন্য বাইরে গিয়েছিলাম মিত্রবাবু, জানি না তখন কেউ এসেছিল কিনা। সেই সময়টা কি ঘরে একদম ফাঁকা ছিল? না, পলাশ ছিল। কথাটা শোনা মাত্রই যতীনদা পলাশের দিকে তাকালো, তারপর বলল, কি পলাশবাবু, কেউ এসেছিল এই 5 মিনিটে? হঠাৎ প্রশ্ন করায়
পলাশ একটু হক চকিয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, শ্রেয়সী ম্যাডাম একবার এসেছিলেন। শ্রেয়সী ম্যাডাম মানে? শ্রেয়সী মল্লিক আপনাদের নাটকের অভিনেত্রী? আজ্ঞে হ্যাঁ। আপনি কি তখন এই ঘরেই ছিলেন? না, আমি পাশের ঘরে ছিলাম একটা কাজে। ফিরে এসে দেখি উনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আপনি ওনাকে কিছু জিজ্ঞেস করেননি? আগে না, উনি সিনিয়র অভিনেত্রী, আর আমি কয়েকদিন মাত্র হলো এই দলে এসেছি। তাছাড়া অভিনেতা অভিনেত্রীরা মাঝে মাঝে আসা যাওয়া করেই থাকেন। যতীনদা পলাশের কথার কোনো সঠিক উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আপনি কাল রাতে বৃষ্টির মধ্যে কোথাও বেরিয়েছিলেন? হঠাৎ এমন একটা প্রশ্ন শুনে পলাশ সহ আমরাও কিছুটা অবাক হলাম। মনে মনে ভাবলাম, হঠাৎ এমন প্রশ্ন কেন করলো যতীনদা? পলাশের মুখের দিকে তাকিয়ে বুঝলাম তার মনেও একই রকম প্রশ্ন। সেটা বুঝেই বোধহয় যতীনদা বলল, আপনার জুতোর পেছন দিকটা সামান্য শুকনো কাদা লেগে আছে, আর কাদার সাথে লেগে থাকা একটা ঘাসের ডগার ছোট্ট টুকরো উঁকি দিচ্ছে। আজ সারাদিন বৃষ্টি হয়নি, সকাল থেকে বেশ রোদ্দুর, আর কাদা যে আজ লাগেনি সেটার প্রমাণ হচ্ছে আপনার জুতোর নিচটা বেশ পরিষ্কার। তবে ওখানেও কাদা লেগেছিল সেটা বোঝা যাচ্ছে। সময়ের অভাবে আপনি হয়তো খুব ভালো করে পরিষ্কার করতে পারেননি, আর তাই পেছন দিকের ওই সামান্য জায়গাটা আপনার চোখে পড়েনি। জুতোর পেছনে খুবই সামান্য একটু কাদা লেগে আছে, আর তাতে অতি ক্ষুদ্র একটা সবুজ ঘাসের ডগা আটকে আছে। এটাও যে যতীনদার চোখ এড়িয়ে যেতে পারেনি, সেটা আমার কাছে খুব একটা অবাক করা বিষয় না হলেও পলাশবাবু এবং মিহিরবাবু বেশ কিছুটা অবাক হলেন। যতীনদার প্রশ্নে পলাশবাবু যে কিছুটা হকচকে গেলেন সেটা ওনার মুখ দেখে আমি বুঝতে পারলাম। প্রশ্নের উত্তরে আমতা আমতা করে বললেন, ইয়ে মানে আগে হ্যাঁ, মানে আসলে রাতে এখান থেকে ফেরার সময় একটু বৃষ্টি হয়, রাস্তায় সামান্য কাদা হয়, তখনই জুতোতে লেগে যায়। উত্তরে যতীনদা আবারও প্রশ্ন করল, আপনি কোথায় থাকেন? বঙ্কিম কলোনি। বঙ্কিম কলোনি, সাউথ শ্যামাচরণ রোড? আগে হ্যাঁ। কিন্তু আমি যতদূর জানি বঙ্কিম কলোনি থেকে এখানে আসার রাস্তায় তো কোনো কাঁচা রাস্তা নেই পলাশবাবু। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তা নেই বটে। তবে আমার বাড়ি যাবার আগে গলিতে একটা ফাঁকা মাঠ আছে, শর্টকাটের জন্য আমি ওখান থেকে যাওয়া আসা করি। আরেকটা প্রশ্ন, আমি খেয়াল করলাম আপনি বাংলা ভালোই বলেন, তবে আপনার বাংলা উচ্চারণের মধ্যে একটা ইংরেজি টান আছে, এমনটা কেন? উত্তরে পলাশবাবু একটু মুচকি হেসে বললেন, আসলে আমি ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করেছি মিস্টার মিত্র, তাই আর কি। কোন দেশ? ইউনাইটেড কিংডম মিস্টার মিত্র। পলাশের কথা শুনে আমি যতীনদার মুখে একটা অদ্ভুত রকম প্রতিক্রিয়া লক্ষ্য করলাম। এমন প্রতিক্রিয়ার কারণ যদিও আমার জানা নেই, তবে আমি এইটুকু বুঝলাম যে ওর মনে মনে গভীর কিছু একটা চিন্তা চলছে। আরো কয়েকটা কথা জিজ্ঞাসা করার পর যতীনদা আলমারি দুটোর দিকে এগিয়ে গেল। তারপর আলমারির চাবি ঢোকানোর জায়গাগুলো পরীক্ষা করে দেখতে দেখতে বিড়বিড় করে বলল, চাবি ঢোকানোর স্থানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তার মানে খনি চাবি দিয়েই আলমারি খুলেছে। কিন্তু প্রশ্ন হলো, খনি চাবিটা পেল কি করে? আসল চাবি দিয়ে তালা খোলা হয়েছে নাকি নকল? বেশ কিছুক্ষণ আলমারির দিকে তাকিয়ে থেকে যতীনদা মিহিরবাবুকে উদ্দেশ্য করে বলল, আলমারিটা একবার খুলুন, বন্দুকটা কোথায় ছিল সেটা আমাকে একবার দেখান। যতীনদার কথা মতো মিহিরবাবু এসে আলমারি খুলে দিলেন। তারপর আলমারির একটা নির্দিষ্ট খোপে আঙুল নির্দেশ করে বললেন, এই যে এখানেই বন্দুকটা রাখা থাকতো। যতীনদা ভালো করে একবার দেখে নিল জায়গাটা। ভেতরের কয়েকটা জিনিস কিছুক্ষণ ঘাটাঘাটি করে সেগুলোকে আবার নিজের স্থানে রেখে দেওয়ার পর মিহিরবাবুকে আলমারি বন্ধ করতে বলে খোলা জানালার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে আপন খেয়ালে বিড়বিড় করল, পিস্তলের রং এবং ওজন দুটোই নকল পিস্তলের মতো,
অর্থাৎ এই খুনের পিছনে কোনো বড় পরিকল্পনা আছে। অভিনয়ের মঞ্চে অভিনেতার মৃত্যু হয়েছে, আর এই মৃত্যুর মধ্যেও অভিনয় লুকিয়েছিল, আর এই অভিনয়টা কেউ সাজিয়েছে পরিকল্পিতভাবে। আমার মনে হয় এটা কেবল একজনের মৃত্যু নয়, এটা বহুদিন ধরে লেখা এক চিত্রনাট্যের অন্তিম দৃশ্য। এইটুকু বলে ও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ইন্সপেক্টর সরকারকে বলল, অভিনেতা অভিনেত্রীরা এখন সবাই কোথায় আছেন? সরকারবাবু এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন। এবার তিনি যতীনদার কথার উত্তরে বললেন, ওনারা সবাই গ্রিন রুমে আছেন, আমি সবাইকে ওখানেই থাকতে বলেছি। চলুন তাহলে একবার গ্রিন রুমে যা যাক, একজনের সাথে একটু কথা বলা যাক। আর হ্যাঁ, এই নাটকের পরিচালক রাজর্ষি বাবুকেও ওখানে ডেকে নেবেন দয়া করে। প্রপস রুম থেকে বেরিয়ে আমরা গেলাম গ্রিন রুমে। সেখানে বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী মুখ ভার করে বসে আছেন। রুমের এক কোনায় একটা টেবিলের দুপাশে দুটো চেয়ার রাখা আছে। যতীনদা তার একটায় বসল। একজন কনস্টেবল ততক্ষণে নাটকের পরিচালক রাজর্ষি দে বাবুকে সাথে করে নিয়ে এসেছেন। রাজর্ষি বাবু যতীনদার সামনের চেয়ারে বসলেন। যতীনদা হালকা গলায় বলল, রাজর্ষি বাবু, আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল, জিজ্ঞাসা করতে পারি? অবশ্যই মিত্রবাবু, এই মৃত্যুটা আমাদের নাট্য জগতে এক বড় আঘাত। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আপনার প্রশ্নের উত্তর দেব। বলুন, কি জানতে চান? মৃত অভিনেতা সুভাষিস বন্দ্যোপাধ্যায় বহুদিন যাবৎ আপনার দলে কাজ করছিলেন, সেহেতু আপনি ওনাকে বহুদিন থেকে চেনেন। থিয়েটারের বাকি সদস্যদের সঙ্গে ওনার সম্পর্ক কেমন ছিল আপনি বলতে পারবেন? আসলে উনি অনেক পুরনো অভিনেতা ছিলেন। আমাদের নাট্য দলের সবার থেকে সিনিয়র উনিই ছিলেন। ফলে নাট্যদলের মধ্যে ওনার আলাদা একটা সম্মানের জায়গাও তৈরি হয়েছিল। মানুষটি একটু অহংকারী ছিলেন, সেটাও অবশ্য অস্বীকার করব না। অনেক নতুন অভিনেতার সাথে মাঝে মাঝে ওনার ঝামেলা লাগতো। মাঝে মধ্যেই এর সাথে ওর সাথে ওনার কথা কাটাকাটি হতো। কয়েকবার এই কথা কাটাকাটির জন্য নাট্যদলে বেশ বিশৃঙ্খলারও সৃষ্টি হয়েছে। পরে আমাকেই সেগুলো সমাধান করতে হয়েছে। আবার যদি মুদ্রার বিপরীত দিক দিয়ে দেখেন, তাহলে এটাও বলা যায় যে নতুন অভিনেতারা ওনাকে একটু ঈর্ষা করতেন। ওই যেমন ধরুন অর্ণব, সমরেশ, নন্দলাল, এদের সাথে ওনার মতবিরোধ ছিল বেশ। যতীনদা এক কথায় প্রশ্ন করল, মতবিরোধ হওয়ার কারণ? সুভাষিস তার বয়স হয়েছিল, কিন্তু অভিনয়ে উনি একদম পুরনো চাল। দর্শকও ওনাকে দেখতে চাইতেন। ফলে বেশিরভাগ সময় আমিও লিড রোলগুলো ওকে দিয়েই করাতাম। এই কারণেই কয়েকবার বাকি অভিনেতাদের সাথে ওর মতবিরোধ হয়েছিল। নন্দলাল পাণ্ডেও আমার নাট্যদলে অনেকদিন ধরে কাজ করছিলেন, তবে বেশিরভাগ সময় ওকে পার্শ্ব চরিত্রই করতে হয়েছে। একবার তো নন্দলালের সাথে ওনার হাতাহাতি হওয়ার সম্ভাবনা হয়েছিল। পরে আমি সেটা সামলে দিই। আমিও কি করব বলুন তো মিত্রবাবু, দর্শক সুভাষিসকেই দেখতে চাইতো। যতীনদা এতক্ষণ এক মনে রাজর্ষি বাবুর কথাগুলো শুনছিল। এবার ও বলল, এই নন্দলাল পাণ্ডে কি এখনো আপনাদের নাট্যদলে আছেন? না, মানে বাইরের পোস্টারে ওনার নাম দেখলাম না, তাই জিজ্ঞাসা করলাম আর কি। না, ওই দিনের ওই ঝামেলার পরেই নন্দলাল দল ছেড়ে বেরিয়ে যায়। পরে অবশ্য ওকে আবার দলে আনার চেষ্টা করেছিলাম, তবে ও আর আসেনি। বেশ বেশ, আর ওর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানেন? যতীনদার এই প্রশ্নটা শুনে রাজর্ষিবাবু একটু ইতস্তত করলেন। তারপর কিছুক্ষণ কি যেন ভেবে বললেন, ওর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই যে জানি না এমনটা নয়, তবে যেটা জানি সেটা ঠিক মানে ওই বলার মতো নয় আর কি। তবুও আপনার কাছে কিছুই লুকোনো উচিত নয়, তাই বলি। আজ থেকে বছর 15 আগে সুভাষিসদা বিবাহিত হওয়া সত্ত্বেও
শ্রেয়সী মল্লিক নামে আমাদের দলেরই এক অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন। প্রথম কিছুদিন ওনারা ব্যাপারটা লুকিয়ে রেখেছিলেন ঠিকই, তবে ধীরে ধীরে ব্যাপারটা সবার সামনে আসতে শুরু করে। ক্রমে এটা ব্যাপকভাবে ছড়িয়ে যায়। তখনকার খবরের কাগজেও বেরোয় এটা। শুনেছি এই বিষয়টা নিয়ে ওনার বিবাহিত জীবনেও প্রচুর ঝামেলার সৃষ্টি হয়েছিল। আর বিবাহিত জীবনের এই ঝামেলা একসময় এত দূর পর্যন্ত পৌঁছে যায় যে শুভাশিস দা নাকি কয়েকবার ওনার স্ত্রী লাবণী দেবীকে মারধরও করেন। আর এই কারণে একবার তো ওকে জেলেও যেতে হয়েছিল। এই পর্যন্ত বলে রাজর্ষিবাবু থামলেন। তারপর পাশে রাখা জলের গ্লাস নিয়ে একটু জল খেলেন। আমি এক মনে কথাগুলো শুনছিলাম। সত্যি কি ভয়ানক ইতিহাস সেই পরিচিত অভিনেতার। যতীনদা কৌতূহলী চোখে রাজর্ষিবাবুর অপেক্ষা করছিল। ওনার জল খাওয়া শেষ হলে প্রশ্ন করল, কেন জেলে কেন যেতে হয়েছিল? উত্তরে রাজর্ষিবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এক রাতে শুভাশিস দা বাড়ির বাইরে ছিলেন। তখন বাড়িতে ছিলেন ওনার স্ত্রী লাবণী দেবী এবং ওনাদের 2 শিশু সন্তান। ওই রাতেই হঠাৎ ওনার বাড়িতে আগুন লেগে যায়। শোনা যায় শুভাশিস দা নাকি নিজেই বাড়িতে আগুন ধরিয়ে পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য স্ত্রী সন্তানদের মেরে ফেলতে চেয়েছিলেন। লাবণী দেবী ছিলেন বড় লোকের মেয়ে। জার্মানে ওনার বাবা অরবিন্দ দত্তর বিশাল ব্যবসা ছিল। লাবণী দেবী অভিনয় দেখেই শুভাশিসের প্রেমে পড়েছিলেন। তবে সেই আগুন ধরার ঘটনার পর শুভাশিস দার নামে কেস হয়। পুলিশ ওকে ধরে নিয়ে যায়। আর অন্যদিকে অরবিন্দ দত্ত নিজের মেয়ে ও নাতি নাতনিকে নিয়ে জার্মানি চলে যান। পরে যদিও শুভাশিস দা বেকসুর খালাস হয়ে যান, কারণ ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় না। যতীনদা আশ্চর্য হয়ে কথাগুলো শুনছিল। এবারও বলল, তখন আমার বয়স মাত্র 10-11। এমন একটা খবর শুনেছিলাম বোধ হয় তখন। যাই হোক, তারপর কি হলো? লাবণী দেবীরা আর কখনো ভারতবর্ষে ফেরেননি। ফলে শুভাশিস দাও মুক্ত হয়ে গেছিলেন। শুভাশিস দা আর শ্রেয়সীর প্রেমের গুঞ্জন প্রায় শোনা যেত। তবে বছর কয়েক পরে এই সম্পর্কেও অবনতি আসে এবং একটা সময় এই সম্পর্কটিও ভেঙে যায়। শ্রেয়সী দল ছেড়ে চলে যায়। পরে হয়তো শুভাশিস দা নিজের ভুল বুঝতে পেরেছিলেন। তারপর থেকে উনি একাই থাকতে শুরু করেন। এইটুকু বলে রাজর্ষিবাবু ওনার লম্বা বক্তব্য শেষ করলেন। ওনার কথা শেষ হতেই একটা কথা আমার মাথায় চলে এলো। আমি ফিসফিস করে কথাটা যতীনদাকে বলবো ভাবছি, এমন সময় যতীনদা একই প্রশ্ন করে বসল রাজর্ষিবাবুকে। আপনি বলছেন শ্রেয়সী মল্লিক দল ছেড়ে চলে গেছেন, কিন্তু বাইরের ব্যানারে যে আমি ওর নাম দেখলাম। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন মিত্রবাবু। আসলে শ্রেয়সী মল্লিক আবার ফিরে আসেন বছরখানেক আগে। আর গত 3-4 মাস ধরে নাট্যদলে আবারও ওদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। এই শেষ লাইনটা আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কেন জানি না রাজর্ষিবাবু শেষ লাইনটা যেন একটু রেগেই বললেন। রাজর্ষিবাবুর কথা শেষ হওয়ার পর যতীনদা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। এক মনে কিছুক্ষণ কি যেন ভেবে নিল সে। তারপর বলল, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। দরকার পড়লে আপনার সঙ্গে আবার কথা বলবো। এইটুকু বলে যতীনদা আবার ইন্সপেক্টর সরকারের দিকে ঘুরে তাকালো। তারপর বলল, এই শ্রেয়সী মল্লিক কোথায় আছেন? উত্তরে ইন্সপেক্টর সরকার বললেন, এই পাশেরই একটা ঘরে আছেন, সম্ভবত একটু ভেঙে পড়েছেন। ওনাকে ডাকবো? না না না, এখানে ডাকতে হবে না, আমরাই ওর কাছে যাব। চল ঋদ্ধি। রাজর্ষিবাবুকে ধন্যবাদ জানিয়ে গ্রিন রুম থেকে বেরিয়ে 2 পা হেঁটে বাঁদিকে একটা ছোট ঘরের সামনে দাঁড়ালাম। ভেতরে একটা আয়নার সামনে বসেছিলেন শ্রেয়সী মল্লিক। বয়স 41-42 হবে।
তবে চেহারায় লাবণ্য আর তারুণ্য এখনো বিদ্যমান। লম্বা কালো চুল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, মুখটা নিচের দিকে ঝোলানো। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে শুভাশিস বাবুর হঠাৎ মৃত্যুতে উনি বেশ দুঃখিত। চারিদিক নিস্তব্ধ, কেবল আয়নার উপরে ঝুলন্ত হলুদ বাল্বটা ঝিম ধরে জ্বলছিল। আমরা দাঁড়ালাম দরজার কাছে। যতীনদা এগিয়ে গিয়ে বলল, শ্রেয়সী দেবী নমস্কার, আমি গোয়েন্দা জ্যোতির্ময় মিত্র। শুভাশিস বাবুর মৃত্যু তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আপনার একটু সহযোগিতা প্রয়োজন। ভদ্রমহিলা আমাদের দিকে সেই ভারী চোখেই তাকালেন, মেয়ে আসা গলায় বললেন, বলুন কি জানতে চান। পাশে রাখা দুটো চেয়ার নিয়ে আমরা ঠিক ওনার সামনে বসলাম। ওনার মনের মধ্যে যে একটা টানাপোড়েন চলছিল সেটা ওনাকে দেখেই বোঝা গেল। ভুলভাল প্রশ্ন করে সময় নষ্ট করব না, তাই সোজা আসল প্রশ্নে আসি। শুভাশিস বাবুর সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? শ্রেয়সী মুখ নামিয়ে বললেন, সম্পর্ক যেটা ছিল সেটা এখন অতীত। বর্তমানে বন্ধুত্ব ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আপনি তো দল ছেড়ে চলে গেছিলেন, তাহলে এত বছর পর আবার ফিরে আসার কারণ জানতে পারি কি? শ্রেয়সী মুখ নামিয়েই উত্তর দিলেন, দল ছেড়ে গিয়েছিলাম অভিমানে, তবে সব অভিমানই তো একদিন শেষ হয়ে যায় মিত্রমশাই। তাছাড়া থিয়েটারের প্রতি ভালোবাসা আমায় আবার এখানে ফিরিয়ে এনেছে। উত্তরে যতীনদা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তবে আপনার হঠাৎ ফিরে আসা আর শুভাশিস বাবুর মৃত্যু দুটো মিলে কিন্তু একটা অদ্ভুত রহস্য তৈরি হচ্ছে। এবার শ্রেয়সী মুখ তুলে তাকালেন, তারপর একটু আশ্চর্য হয়ে বললেন, আপনি কি বলতে চাইছেন? আমি শুভাশিসকে খুন করেছি? উত্তরে যতীনদা একটু মুচকি হেসে বলল, না সে কথা আমি বলছি না, তবে আপনি সন্দেহের ঊর্ধ্বে নন। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা ব্যক্তিগত প্রশ্ন করি, ঠিক কি কারণে আপনাদের বিচ্ছেদ হয়েছিল? মানে আর আপনি দল ছেড়ে চলে গেছিলেন বা কেন? বিচ্ছেদের কারণটা ব্যক্তিগত, আর দল ছেড়ে যাওয়ার কারণ বিচ্ছেদ। বেশ, তা আপনার কি কাউকে সন্দেহ হয়? উত্তরে শ্রেয়সী যেন কিছু একটা বলতে গিয়েও থমকে গেলেন। তারপর পাশে দাঁড়িয়ে থাকা রাজর্ষি বাবুর দিকে একবার আর চোখে তাকালেন, তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, না, তেমন কেউ নেই। ঠিক আছে, আজকের জন্য এটুকুই বলে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে যতীনদা ইন্সপেক্টর সরকারকে বলল, আজ আমরা উঠছি সরকার বাবু। নাটকের দলে সবার ব্যাগগুলো নিশ্চয়ই পুলিশের হেফাজতে আছে। কাল একবার থানায় গিয়ে ওগুলো দেখে আসো, কেমন? থিয়েটার থেকে বেরিয়ে যখন ট্যাক্সি ধরে ফিরছিলাম তখন আমি একবার যতীনদাকে বললাম, এ তো দারুণ জটিল ব্যাপার যতীনদা। যতীনদা কি যেন ভাবছিল, আমার কথার উত্তরেও বলল, জটিল ব্যাপার তো বটেই, আর জটিলতা সহজ করাই আমার কাজ। দেখে তুই বল, তুই কি বুঝলি? তোর কাকে সন্দেহ হয়? আমি একটু ভেবে নিয়ে বললাম, ব্যাপারটা বেশ গোলমেলে, তবে খুন করার মতো উদ্দেশ্য দুজনের থাকতে পারে। এক শ্রেয়সী মল্লিক, কারণ হিসেবে ওনাদের মধ্যে ব্যক্তিগত প্রতিশোধ স্পৃহা থাকতে পারে, আর দুই নন্দলাল, দুই অভিনেতার মধ্যে পুরনো বচসা, অথবা অর্ণববাবু নিজেও খুন করতে পারেন। এমনটা হওয়া স্বাভাবিক, কিন্তু নন্দলাল পাণ্ডে তো দল ছেড়ে চলে গেছেন। যদিও আমি সন্দেহের তালিকা থেকে কাউকে বাদ দিচ্ছি না, যদিও অর্ণববাবু খুন করেছেন বলে আমার মনে হয় না, কারণ ও যদি খুনি হতো তাহলে ও নিজেকে সামনে আনতো না। আর ওর যদি খুন করার প্রয়োজন হতো তাহলে আমার মনে হয় না এই প্ল্যানে খুন করতো, কারণ এই প্ল্যান অনুযায়ী সরাসরি উনি নিজেই খুনি হিসেবে সামনে চলে আসছেন। যতীনদার কথা শুনে আমি একটু অবাক হয়ে তাকালাম ওর দিকে, তারপর বললাম, তাহলে তুমি বলছো অর্ণববাবু খুনি নয়? না, জোর দিয়ে সে কথা বলছি না, যদিও না হওয়াটাই স্বাভাবিক। তবে আসল খুনিকে খুঁজে বের করতে গেলে কখনোই কাউকে
সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যায় না। এসব আলোচনা করতে করতে আমরা বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষে আমরা যতীনদার ঘরে গিয়ে বসলাম। যদিও যতীনদা তখন গভীর ভাবনায় ডুবে আছে। খোলা জানালার অন্ধকারের দিকে তাকিয়ে হাতে একটা সিগারেট নিয়ে অন্যমনস্ক হয়ে টেনে চলেছে। কিছুক্ষণ ওভাবেই বসে থেকে সিগারেটের শেষটুকুতে একটা লম্বা টান দিয়ে বলল, কেসটাকে যতটা সহজে ভেবেছিলাম ততটা সহজ নয়। আমার মন বলছে, বুঝলি ঋদ্ধি, ওদের মধ্যে একজন তো কেউ মিথ্যে কথা অবশ্যই বলছে। হয় পলাশ, নয় মিহিরবাবু। কেউ তো কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে। এই পর্যন্ত বলে যতীনদা থামল। আমি কৌতূহলী হয়ে বললাম, আমার মনে হয় শ্রেয়সী মল্লিকও হয়তো কিছু একটা লুকোচ্ছে। আমার কথাটা শোনা মাত্রই যতীনদা আমার দিকে ঘুরে তাকালো। তারপর বলল, কেন এমন কেন মনে হচ্ছে তোর? তখন দেখলে না শ্রেয়সী মল্লিক কি একটা বলতে গিয়ে থমকে গেলেন। উত্তরে যতীনদা খুশি হয়ে বলল, সাব্বাস ঋদ্ধি, ভেরি গুড অবজারভেশন। তাহলে এখন কি করণীয়? আপাতত ঠান্ডা মাথায় ভাবতে হবে। তবে ঠান্ডা মাথায় ভাবার জন্য মস্তিষ্কটাকে একটু বিশ্রাম দিতে হবে। অনেক রাত হয়েছে, যা করণীয় সেটা কাল সকালে দেখা যাবে। পরদিন সকালে যতীনদার ঘরে বসে আমরা চা খাচ্ছিলাম। চা খেতে খেতে যতীনদা গভীর ভাবনার মধ্যে ডুবে ছিল। চায়ের কাপে এক একটা চুমুক দিয়ে বারবার উপরের দিকে তাকিয়ে কি যেন ভেবে নিচ্ছিল। আমি বললাম, কি এত ভাবছ? কোনো তথ্য খুঁজে পেলে বুঝি? আমার কথায় যেন ওর সম্বিত ফিরল। বলল, তথ্য না, তেমন কিছু এখনো পাইনি, তবে ভাবছি। কি ভাবছ? এবারও আমার কথার কোনো উত্তর না দিয়ে তার বদলে বলল, একবার থানায় ফোন করতো ঋদ্ধি। টেলিফোনটা আমার পাশেই রাখা ছিল। ডায়েরি থেকে নাম্বার বের করে আমি লোকাল থানায় ফোন করলাম। হ্যালো, নমস্কার, আমি ঋদ্ধি মিত্র বলছি। আমি ডিটেকটিভ জ্যোতির্ময় মিত্রের সহকারী। উনি ইন্সপেক্টর সরকারের সঙ্গে একবার কথা বলতে চান। মিনিট খানেক পরে আমি ফোনের ওপাশ থেকে ইন্সপেক্টর সরকারের গলা শুনতে পেলাম। হ্যালো, হ্যাঁ সরকারবাবু, যতীনদার সঙ্গে একবার কথা বলুন। বলে আমি ফোনের রিসিভারটা যতীনদার দিকে এগিয়ে দিলাম। রিসিভারটা হাতে নিয়ে যতীনদা বলল, নমস্কার সরকারবাবু, আপনার থেকে কিছু সাহায্যের প্রয়োজন। হ্যাঁ বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? গতকাল রাতের ওই নাটকে দর্শকের মধ্যে কে কি উপস্থিত ছিলেন তার একটা তালিকা আমার প্রয়োজন। দয়া করে ওটা একটু আনিয়ে দেবেন। আমি কিছুক্ষণের মধ্যে থানায় পৌঁছাচ্ছি। আর হ্যাঁ, অভিনেতাদের ব্যাগগুলোও দেখব, ওগুলো একটু তৈরি করে রাখবেন। ঠিক আছে, আপনি আসুন, আমি আপনার প্রয়োজনীয় সবকিছু তৈরি করে রাখছি। সকালে জলখাবার শেষ করে আমরা সবে বেরোতে যাব, ঠিক তখনই আমাদের বাড়ির বাইরে একটা মোটর গাড়ির শব্দ পেলাম। মিনিট খানেকের মধ্যে রামলাল গাঙ্গুলি ওরফে রামধনু আমাদের বাড়িতে এসে হাজির হলেন। ধুতি পাঞ্জাবি পরিহিত, টেকো মাথার গোলগাল মুখখানায় যেন একরাশ হাসি নিয়ে ভেতরে প্রবেশ করলেন। ঘরে ঢুকেই হাসি হাসি মুখে যতীনদাকে উদ্দেশ্য করে তিনি বললেন, কি ব্যাপার যতীনবাবু, দুই ভাই মিলে কোথাও বেরোচ্ছেন বুঝি? উত্তরে যতীনদা বলল, হ্যাঁ তা একটু বেরোচ্ছি। তা সকাল সকাল রামধনু এখানে যে, কোনো বিশেষ ব্যাপার আছে বুঝি? উত্তরে রামধনু আবারও একই রকম হাসি হাসি মুখে বলে উঠলেন, ব্যাপার একখানা আছে বলেই তো আপনার কাছে এলুম মশাই। বলে একটা কাগজ যতীনদার দিকে এগিয়ে দিলেন। আমি উঁকি মেরে দেখলাম ওটা একটা নিমন্ত্রণ পত্র। তাতে লেখা আছে দার্জিলিং ভ্রমণ। ভদ্রলোক হাসি হাসি মুখে বললেন, আমার অর্থাৎ
রামধনুর লেখা উপন্যাস সোনারপুরের স্বর্ণচুরি বইটির বিপুল সাফল্যের কারণে প্রকাশনী থেকে পারিশ্রমিকের পাশাপাশি সপরিবারে দার্জিলিং ভ্রমণের টিকিট দেবেন বলেছেন। আর আমার পরিবার বলতে তো আপনারাই, তাই সুখবরটা দিতে একেবারে চলে এলো। টিকিটের দিনক্ষণ আবার ঠিক করে ফেলেনি তো? কারণ এখন কয়েকটা দিন আমরা একটু ব্যস্ত আছি, তাই শহর ছেড়ে যাওয়া সম্ভব হবে না। উত্তরে ভদ্রলোক এবার একটু থামলেন, তারপর বললেন, হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই, সবে তো মাসের শুরু, এই মাসের মধ্যে যে কোনো দিন বেছে নেওয়া যাবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, গতকালকের ঘটনা শুনেছেন? অভিনেতা শুভাশিস বন্দ্যোপাধ্যায় নাট্যমঞ্চে খুন, এই ভয়ঙ্কর ব্যাপার মশাই। বেচারা রামধনুর উৎসাহ দেখে আমার একটু মায়া হলো ওনার উপর। ওনার উৎসাহ দেখেই আমি বুঝতে পারলাম যে উনি ভাবছেন এই ঘটনার ব্যাপারে আমরা অবগত নই, আর উনি প্রথম আমাদের এই খবরটা দিচ্ছেন। আমি মনে মনে ভাবতে লাগলাম, যতীনদা এই কেসটা সমাধানের দায়িত্ব পেয়েছে, সম্পূর্ণ ঘটনা আমরা নাট্যমঞ্চে গিয়ে দেখে এসেছি, সেটা জানার পর বেচারা রামধনুর এই উৎসাহটা একেবারে মাটিতে মিশে যাবে। আর হলোও তাই। যতীনদা যখন বলল, হ্যাঁ তা শুনেছি বই কি, কেসটা আমি নিয়েছি। গতকাল রাতে আমি আর রীতি তো গেছিলাম সেখানে, আর এই কেসটির কারণেই আমাদের ব্যস্ততা। সাথে সাথে ওনার মুখের সেই উৎসাহ যেন কর্পূরের মতো উবে গেল। ওনার হাসি হাসি মুখখানা যেন এক মুহূর্তের মধ্যে বাংলার 5-এ পরিণত হলো। চোখে সৃষ্টি হলো এক রাশ জিজ্ঞাসা। কিছুটা অবাক হয়ে তিনি বললেন, সে কি মশাই, আপনারা গেলেন আর আমায় জানালেন না? আমায় বললে আমি আপনাদেরকে গাড়ি করে পৌঁছে দিতুম। আমি ভাবলুম আমি আপনাদের খবরটা দিয়ে চমকে দেব। উত্তরে যতীনদা হাসি হাসি মুখে বলল, কাল সন্ধ্যায় ইন্সপেক্টর আমায় ফোন করেছিলেন, তৎক্ষণাৎ আমরা ওখানে পৌঁছে যাই, তাই আপনাকে আর বলা হয়নি। এখন আমরা থানায় যাচ্ছি, আপনার যদি আপত্তি না থাকে আপনি আমাদের সঙ্গে চলুন। এবার রামধনু আবারও সেই আগের মতোই হাসি হাসি মুখ করে বললেন, আপত্তি কেন থাকবে মশাই, চলুন, আমিও যাব আপনাদের সঙ্গে। আমি মনে মনে বললাম, যাক ভালোই হলো, রামধনুর গাড়িতে যাওয়া যাবে তাহলে। আমরা আর দেরি করলাম না, সোজা গিয়ে রামধনুর গাড়িতে উঠে পড়লাম। গাড়ির ড্রাইভার হেমন্ত সিং আমাদের দেখে নমস্কার জানালো। নমস্তে যতীন বাবু, নমস্তে রিদ্ধি বাবু। নমস্কারের পালা শেষ হলে এবার হেমন্ত সিং রামধনুকে জিজ্ঞেস করল, কিধর জানা হ্যাঁ বাবুজি? উত্তরে রামধনু আধা হিন্দি আধা বাংলায় বলল, লোকাল থানা মে চালিয়ে। থানায় পৌঁছাতে আমাদের সময় লাগলো সম্পূর্ণ 22 মিনিট। ঠিক থানার সামনে গাড়িটা দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে আমরা 3 জন এগিয়ে গেলাম সামনের দিকে। সোজা ভেতরে ঢুকে ইন্সপেক্টর সরকারের কেবিনে পৌঁছে গেলাম আমরা। আমাদের ভেতরে ঢুকতে দেখে সরকারবাবু উঠে দাঁড়িয়ে বললেন, আরে আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আরে রামলাল বাবু এসেছেন দেখছি। উত্তরেই রামধনু হাসি হাসি মুখে বললেন, শুনলাম যতীনবাবু এদিকেই আসছেন, তাই ওনার সঙ্গে চলে এলো। তা বেশ করেছেন, বসুন বসুন। আমরাও 3 জন ইন্সপেক্টর সরকারের টেবিলের উল্টো দিকে চেয়ারে বসার পর সরকারবাবু নিজেও চেয়ারে বসতে বসতে বললেন, মিত্রবাবু, আপনি যা যা বলেছিলেন সেগুলো সব ব্যবস্থা করে রেখেছি। বলে একটা কাগজ যতীনদার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই যে সেদিন নাটক চলাকালীন নাট্যমঞ্চে উপস্থিত দর্শকদের তালিকা, তবে এখানে একটা চমক আছে মিত্রবাবু। সরকারবাবুর কথা শুনে যতীনদা অবাক হয়ে বলল, চমক? কিসের চমক বলুন তো? আপনি এটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। যতীনদা কাগজটি হাতে নিল। আমি দেখলাম তাতে একের পর এক দর্শকদের নাম লেখা। কিছুটা নিচে একটা বিশেষ নামে লাল কালি দিয়ে সার্কেল করা। যে নামটিতে সার্কেল করা সেটা দেখা মাত্রই আমি অবাক হয়ে যতীনদার দিকে তাকালাম। যতীনদার চোখেও আমি সেই একই অনুভূতি দেখতে পেলাম।
যতীনদা কিছুক্ষণ ওই বিশেষ নামটার দিকে তাকিয়ে থেকে কি যেন ভাবল, তারপর সরকার বাবুকে উদ্দেশ্য করে বলল, সে কি, নন্দলাল পাণ্ডেও সেদিন নাট্যমঞ্চ উপস্থিত ছিলেন? তিনি নাটক দেখতে এসেছিলেন? একদমই তাই। তালিকাটা দেখে আমিও অবাক হয়েছিলাম। তাই তো ওটাকে লাল কালি দিয়ে গোল করে রেখেছি। ব্যাপারটা বেশ সন্দেহজনক মনে হয়েছে আমার। যতীনদা কি যেন একটু ভেবে নিয়ে বলল, সন্দেহজনক তো বটেই। দল ছাড়ার এতদিন পর হঠাৎ উনি নাটক দেখতে কেন এলেন? আর যেদিন উনি এলেন সেই দিনই কেন সুভাষিস বাবুকে খুন হতে হলো? এখানে বেশ কিছু জটিল প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, নন্দলাল পাণ্ডে এখন আর নাটক দলের লোক নন। তাই সরাসরি নাট্যমঞ্চে সে প্ল্যানিং করে সুভাষিস বাবুকে খুন করা ওনার একার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে উনি যদি খুনের সাথে জড়িত থাকেনও, তবুও নাট্যদলের অন্য কেউ ওর সাথে যুক্ত আছে। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কে? শ্রেয়সী মল্লিক নাকি অন্য কেউ? আর অন্য কেউ যদি হয়ে থাকেন, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে না বের করা পর্যন্ত কোনো সমস্যার সমাধান হবে না। এইটুকু বলে ও কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর পাশে রাখা ব্যাগগুলো একে একে হাতে তুলে নিয়ে সেগুলো দেখতে লাগলো। তবে ব্যাগগুলো থেকে সন্দেহজনক তেমন কিছু পাওয়া গেল না। ইন্সপেক্টর সরকার বললেন, কিছু বুঝলেন? উত্তরে যতীনদা একটু অন্যমনস্ক হয়ে উত্তর দিল, সামনে এখনো বিস্তর অন্ধকার সরকারবাবু, আর অন্ধকার কাটিয়ে তুলতে ভোরের অপেক্ষা করতে হবে। একটু সময় সাপেক্ষ, তবে আশা করি অন্ধকার ঠিক কাটিয়ে তুলব। এই নন্দলাল পাণ্ডের ঠিকানাটা আমাকে লিখে দিতে পারেন? আমি ওর সাথে একবার দেখা করতে চাই। আর হ্যাঁ, আর একটা কাজ একটু করে রাখবেন, নাট্যদলের প্রত্যেক সদস্যের বিষয়ে একটু খোঁজ খবর নিয়ে রাখুন। মানে কে কোথায় থাকে, বিগত কয়েকদিনে কার চাল চলন কেমন ছিল, কারোর অতীত জীবন এই ঘটনার সাথে সম্পর্ক রাখে কিনা। এইটুকু বলে আমরা বাইরে বেরিয়ে এলাম। সরকারবাবু একটা কাগজে আমাদের নন্দলাল পাণ্ডের ঠিকানা লিখে দিলেন। সেটা নিয়ে আমরা থানা থেকে বেরিয়ে এলাম। থানা থেকে বেরিয়ে যতীনদা রামধনুকে বলল, এখন আর আপনার কাছে বিশেষ কোনো কাজ নেই তো? মানে আপনার গাড়িটা থাকলে নন্দলাল পাণ্ডের বাড়িতে যেতে আমাদের একটু সুবিধা হতো আর কি। আগে না মশাই, এই কয়েকদিন আমার আর কোনো কাজ নেই। আপনাদের সাথে সারাদিন সময় কাটানো যাবে। মিনিট 5 মধ্যে রামধনুর গাড়িতে বসে আমরা নন্দলাল পাণ্ডের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কলকাতার ব্যস্ত রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যেতে লাগলো। আমি বসলাম সামনে ড্রাইভারের পাশে, রামধনু আর যতীনদা পেছনের সিটে বসল। শহরের বৈদ্যুতিক বাতিগুলো তখন জ্বলে উঠেছে। রাস্তার পাশের দোকানগুলোতে মানুষজনের ভিড় জমেছে। রামধনু বাইরের দিকে তাকিয়ে এটা ওটা বলে চলেছেন। সন্ধ্যার এই কলকাতা শহর কি আশ্চর্য বলুন মশাই। হ্যাঁ, কত দোকানপাট, কত শত সুস্বাদু খাবার, আহা কত লোকজন। যতীনদা যদিও ছাড়া ওনার কথায় খুব একটা ভ্রুক্ষেপ করছেন না। জানালা দিয়ে বাইরের দিকে এক মনে কি যেন দেখে চলেছে সে। আরো কিছুক্ষণ গাড়ি এগিয়ে যাওয়ার পর যতীনদা হঠাৎ বাইরের দিকে তাকিয়ে বলে উঠল, এই নন্দলাল পাণ্ডে লোকটি হঠাৎ নাটক দেখতে কেন গেলেন? যে মানুষ রাগ করে দল ছেড়ে বেরিয়ে গেছিলেন, তিনি আবার কেন সেই পুরনো নাট্যদলে ফিরলেন, তাও টিকিট কেটে নাটক দেখতে? আমার কি মনে হচ্ছে জানিস ঋদ্ধি, কোনো না কোনোভাবে নন্দলাল পাণ্ডে এই খুনের সাথে জড়িত আছে। ঠিকানা অনুযায়ী আমরা একটা বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। দোতলা বাড়ি, তবে কিছুটা পুরনো ধাঁচের। বাইরের মূল দরজা পেরিয়ে সদর দরজার সামনে গিয়ে যতীনদা দরজায় টোকা দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই একজন মাঝবয়সী লোক এসে দরজা খুলে দিলেন। গায়ে ময়লা সুতির জামা আর ধুতি। সম্ভবত উনি নন্দলাল পাণ্ডের চাকর। যতীনদা তাকে বলল, এটা নন্দলাল পাণ্ডের বাড়ি? আগে আপনারা কেডা? আমার নাম জ্যোতির্ময় মিত্র। আমি নন্দলাল বাবুর সঙ্গে একটু দেখা করতে চাই।
উত্তরে লোকটি কয়েক সেকেন্ড আমাদের ভালো করে দেখে নিয়ে বললেন, এই একটু দাঁড়ান, আমি বাবুর কাছ থেকে জেনে আইতাছি। মিনিট দুয়েক পরে লোকটি আবার ফিরে এসে বললেন, আসেন আসেন, বাবু আপনাদের ডাকতাছে। আমরা সদর দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলাম। কিছু দূর এগিয়ে বাঁ দিকের একটা ঘরে আমাদের নিয়ে গেল লোকটি। সম্ভবত এটি বৈঠকখানা। ঘরটির বাঁ দিকের কোনায় সামনাসামনি দুটো চেয়ার রাখা, তার একটিতে নন্দলাল বাবু বসে আছেন এবং অন্যটি ফাঁকা। চেয়ার দুটো ডান দিকে একটা ছোট গোলাকার টি টেবিল, তার উপর দুটি চায়ের কাপ। পেছন দিকে একটা কাঠের সোফা। যতীনদা কেন জানি না একবার খুব মন দিয়ে টি টেবিলের দিকে তাকিয়ে কি যেন দেখল। আমাদের ভেতরে আসতে দেখে ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার, আমি নন্দলাল পাণ্ডে। যতীনদা প্রতি নমস্কার করে বলল, নমস্কার, আমি জ্যোতির্ময় মিত্র। সুভাষিস বাবুর মৃত্যুর ঘটনা তো জানেন, সেই ব্যাপারেই আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বসুন, বলুন কি জানতে চান। যতীনদা বসল নন্দলাল বাবুর সামনের চেয়ারে এবং আমি আর রামধনু পেছনের সোফায় বসলাম। চেয়ারে বসা মাত্রই যতীনদার ভ্রুতে একটা কোঁচকানি লক্ষ্য করলাম। ভ্রুকুটির কারণ অবশ্য আমি জানি না, তবে এইটুকু জানি যে হঠাৎ অদ্ভুত কিছু চোখে পড়লে অথবা অদ্ভুত কিছু অনুভব করলে ওর এমন প্রতিক্রিয়া হয়। চেয়ারে বসে কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে কি যেন ভেবে তারপর নন্দলাল বাবুকে বলল, সুভাষিস বাবু তো আপনার বহুদিনের পরিচিত ছিলেন, আপনারা একসঙ্গে বহুদিন কাজ করেছেন, তাই না? হ্যাঁ, তা করেছি। রাজর্ষি বাবুর নাট্যদলে আমরা দুজনেই ছিলাম সব থেকে পুরনো অভিনেতা। তাহলে হঠাৎ নাট্যদল ছেড়ে বেরিয়ে আসার কারণ? প্রশ্নটা শুনে নন্দলাল বাবুর মুখে একটা বিরক্তির ছাপ দেখা গেল। একটু ইতস্তত করে তিনি বললেন, কারণটা ব্যক্তিগত। তবে ব্যক্তিগত হলেও আমি কিন্তু সেটা জানি নন্দলাল বাবু, আর আমি এটাও জানি যে সুভাষিস বাবুর সঙ্গে আপনার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। নাট্যমঞ্চে আপনাদের মধ্যে তো একবার ঝগড়া হয়েছিল, আপনি ওনাকে শাসিয়ে বলেছিলেন আপনি ওনাকে দেখে নেবেন, এবং ওই ঝগড়ার পরেই তো আপনি দল ছেড়ে বেরিয়ে আসেন, ঠিক নয় কি? যতীনদার কথা শুনে এবার নন্দলাল বাবু বোধ হয় একটু রাগান্বিত কণ্ঠেই বললেন, আপনি কি আমাকে খুনি বলতে চাইছেন? হ্যাঁ, হয়েছিল ঝগড়া, কিন্তু তার মানে এই নয় যে আমি ওকে খুন করেছি। উত্তরে যতীনদা মুচকি হেসে বলল, না, আমি আপনাকে খুনি বলছি না, তবে আঙুল যে আপনার দিকে একেবারে উঠছে না তেমনটাও কিন্তু নয়, সেটা আপনি হয়তো ভালো মতোই বুঝতে পারছেন। আপনি দল থেকে বেরিয়েছেন প্রায় বছর দুয়েক হয়ে গেছে, এর মধ্যে একবারও আপনি ওই নাট্যমঞ্চের আশেপাশে যাননি, কিন্তু খুনের দিন আপনি ওই নাট্যমঞ্চে উপস্থিত ছিলেন। জানতে পারি কি হঠাৎ ওই দিন আপনি দর্শক হয়ে কেন নাট্যমঞ্চে গেছিলেন? উত্তরে নন্দলাল বাবু আমতা আমতা করে বললেন, না আমি এমনিই গিয়েছিলাম, রাজর্ষি বাবু আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যতীনদার চোখের উপরে আবারও ভ্রু কুঁচকে গেল। কেন হঠাৎ ওই দিনই উনি আপনাকে কেন আমন্ত্রণ জানালেন? না এটা আসলে একটা কাকতালীয় ঘটনা। উনি আমাকে অনেক আগে থেকেই নাটকের দলে ফিরিয়ে নিতে চাইছিলেন, কারণ শুভাশিস বাদে বাকি অভিনেতারা সবাই নবীন ছিল। অনেক সময় নাটকের অনেক গুরুত্বপূর্ণ দৃশ্যতে নবীন অভিনেতারা ঠিক মানিয়ে উঠতে পারত না, তাই উনি আমাকে বারবার দলে ফিরে আসতে বলতেন। উনি যদিও নির্দিষ্ট করে ওই দিনটাতেই আমাকে ডাকেননি, আমি ওই দিন ওনার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। ও আই সি। তারপর ঠিক কি করলেন? দলে ফিরবেন? হ্যাঁ, তেমনই মনস্থ করেছিলাম, কিন্তু হঠাৎ করে এসব ঘটে যাওয়ায় কথা আর এগোয়নি। উত্তরে যতীনদা সম্পূর্ণ অন্যরকম বিষয়ক একটা প্রশ্ন করল। ও সামনের টি টেবিলের দিকে তাকিয়ে সেখানে রাখা দুটো চায়ের পেয়ালার একটা হাতে নিয়ে বলল, আপনার চায়ের পেয়ালাগুলো বড় সুন্দর, আর এ দৃশ্য জিনিস তো মনে হচ্ছে না।
হঠাৎ এরকম অন্যরকম একটা প্রশ্নর কারণে নন্দলাল বাবু কয়েক সেকেন্ড চুপ করে থেকে তারপর বললেন, না, নেপালের। তা বেশ। তা কিছুক্ষণ আগেই বোধহয় আপনি কারোর সাথে বসে চা খাচ্ছিলেন এই পেয়ালাতেই। যতীনদার প্রশ্ন শুনে নন্দলাল বাবু আবারও একটু আমতা আমতা করে বললেন, হ্যাঁ, মানে তা খাচ্ছিলাম। আমার এক বন্ধু এসেছিল, আপনি আসার আগে উনি বেরিয়ে গেলেন। তা বেশ 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 বলে বাঁ দিকের একটা ঘরের দিকে তাকিয়ে যতীনদা বলল, এই দরজাটা কি বহুদিন ধরে বন্ধ ছিল? সম্প্রতি খোলা হয়েছে কি? উত্তরে নন্দলাল বাবু সেদিকে তাকিয়ে অবাক হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, তা হয়েছে, কিন্তু আপনি কি করে বুঝলেন মশাই? দরজার কড়া দেখে বুঝলাম। দরজার কড়ায় ধুলো জমেছে, আর কড়া টেনে খোলার সময় কিছুটা ধুলো নিচে মাটিতে পড়েছে। এই ঘটনা খুব সম্প্রতি না ঘটে থাকলে এতক্ষণ ধুলোটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, আরেকটা প্রশ্ন করি। বলছি, আপনি সিগারেট খান নিশ্চয়ই? আবারও এমন একটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করায় নন্দলাল বাবু সম্ভবত একটু অবাক হলেন। বললেন, হ্যাঁ, তা খাই, কিন্তু কেন বলুন তো? যতীনদা নন্দলাল বাবুর কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে বলল, কোন ব্র্যান্ড? উত্তরে নন্দলাল বাবু একই রকম অবাক হয়ে বললেন, ব্লুবার্ড। কিন্তু হঠাৎ একথা জিজ্ঞাসা করছেন যে? এবার যতীনদা একটু মুচকি হেসে বলল, আপনার ছাইদানিতে একটা হোয়াইট স্নোর শেষ অংশ দেখতে পারছি, তাই জিজ্ঞাসা করলাম আর কি। উত্তরে নন্দলাল বাবু এবার একটু মুচকি হেসে বললেন, আচ্ছা আচ্ছা, ওটা আমার সেই বন্ধুটি খেয়েছে। বেশ বেশ বেশ। অনেকক্ষণ ধরে একটু স্মোক করতে মন চাইছিল, এদিকে আমি আমার আবার সিগারেটের প্যাকেটটা ফেলে এসেছি। আপনার থেকে একটা নিতে পারি কি? হ্যাঁ, অবশ্যই নিন। বলে বুক পকেট থেকে একটা ব্লু বার্ডের প্যাকেট বের করে যতীনদার দিকে এগিয়ে দিলেন। যতীনদা প্যাকেট থেকে একটা সিগারেট বের করে নিয়ে তাতে আগুন জ্বালিয়ে লম্বা একটা টান দিয়ে বলল, হাসবে উঠি। আশা করি এরপরে যদি কখনো প্রয়োজন পড়ে আপনি আবার আমাকে সাহায্য করবেন। আর হ্যাঁ, সিগারেটের জন্য ধন্যবাদ। এই বলে আমরা বাইরে বেরিয়ে এলাম। নন্দলাল বাবুর ঘর থেকে বেরিয়ে বাইরে আসার সাথে সাথে যতীনদা হাতের সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে আগুন নিভিয়ে দিল। ও যে ব্লুবার্ড খায় না সেটা আমি জানতাম, তাছাড়া চারমিনারের প্যাকেটটাও যে ও বাড়িতে ফেলে আসেনি সেটাও আমি জানি। তবে নন্দলাল বাবুর কাছ থেকে সিগারেট নিল কেন সেটা আমি বুঝতে পারলাম না। গাড়িতে বসে রামধনু তো জিজ্ঞাসা করেই বসলো, এটা কি হলো মশাই? সিগারেটটা নিয়ে এমনভাবে ফেলে দিলেন যে? উত্তরে যতীনদা বলল, আমাকে এর আগে কখনো ব্লুবার্ড খেতে দেখেছেন? না, সেইটাই তো বুঝলুম না মশাই। আপনাকে তো কখনো চারমিনার ছাড়া অন্য কিছু খেতে দেখলুম না। উত্তরে যতীনদা একটু মুচকি হাসলো, তারপর বলল, কারণ তো একটা অবশ্যই আছে, তবে সেটা এখন বলবো না। মনে মনে একটা সন্দেহ করেছি, যদি সেই সন্দেহটা সত্যি হয় তাহলে কারণটা অবশ্যই বলবো। যতীনদার কথার উত্তরে আমি বললাম, কি সন্দেহ যতীনদা? সেটা এখন নয়, পরেই বলবো। তার আগে আমার কিছু জিনিস জেনে নেওয়া দরকার। আচ্ছা রামধনুবাবু, আপনি ঋদ্ধিকে একটু বাড়ি পৌঁছে দেবেন, আর আমাকে সামনে বাঁধেকে একটু নামিয়ে দিন। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় যাচ্ছ? আমার একটু কাজ আছে, ওই যে বললাম না, কিছু জিনিস একটু জানা দরকার। কিছু মানুষের বিষয়ে কিছু জিনিস খুঁজে বের করা খুব দরকার। তোরা যা। আর হ্যাঁ, বাড়ি ফিরতে আমার একটু দেরি হতে পারে। এইটুকু বলে যতীনদা গাড়ি থেকে নেমে বাঁ দিকের একটা গলিতে হারিয়ে গেল। মিনিট 20 পরে রামধনু আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, যা মনে হচ্ছে তোমার দাদা আজকে কিছু একটা ভালো খবর শোনাতে পারে। আমি এখন চললুম, তবে এই সন্ধ্যায় আবার আসবো। উনি চলে যাওয়ার পর আমি যতীনদার ঘরে বসে একটা পত্রিকায় মন দিলাম, তবে কোনোভাবেই তাতে মন বসতে চাইল না।
সেদিনের থিয়েটারে ঘটে যাওয়া ঘটনাটা এবং তার পরবর্তী যতীনদার সমস্ত কথাগুলো বারংবার মনের মধ্যে ঘুরতে লাগলো। আমার গোয়েন্দা মনে তদন্ত করার একটা ইচ্ছে জেগে উঠল। যতীনদাকে দেখেছি যখন কোনো কেস খুবই গোলমেলে পর্যায়ে পৌঁছে যায় তখন ও সমস্ত ঘটনাগুলিকে পর্যায়ক্রমে সাজিয়ে টাইপরাইটারে টাইপ করে লিখে নেয়। আমিও সেরকম কিছু একটা চেষ্টা করলাম, সেটাই আপনাদের পড়ে শোনাচ্ছি। এক, প্রথমে থিয়েটারে নাটক চলাকালীন একজন অভিনেতা খুন হলেন। দুই, জানা গেল অভিনয়ে একটি গুলি চালানোর দৃশ্য ছিল, সেই দৃশ্যের আগে কেউ একজন নকল বন্দুক বদলে আসল বন্দুক রেখে দেয়। গুলি চালিয়েছেন তরুণ অভিনেতা অর্ণব ব্যানার্জি। তিন, মৃত অভিনেতা শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ভীষণ রকম গোলমেলে এবং সেই গোলমেলে জীবনের সাথে অভিনেত্রী শ্রেয়সী মল্লিক জড়িত। চার, অভিনেতা নন্দলাল পাণ্ডের সাথে শুভাশিস বাবুর সম্পর্ক আদায় কাঁচকলায় ছিল। নন্দলাল বাবু দল ছেড়ে চলে গেছিলেন, তবে শুভাশিস বাবুর মৃত্যুর দিন তিনি দর্শকের আসনে উপস্থিত ছিলেন। তিনি ওদিন ওখানে কেন গেছিলেন? পাঁচ, নকল বন্দুকের বদলে আসল বন্দুক রাখল কে? নন্দলাল পাণ্ডে নাকি শ্রেয়সী মল্লিক নাকি অন্য কেউ? এসব নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ বাইরে গাড়ির শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণের মধ্যে রামধনু ঘরে এসে হাজির হলো। হাসি হাসি মুখে উনি প্রশ্ন করলেন, কে ঋদ্ধিবাবু, এত মন দিয়ে কি ভাবছো? আমি চোখ তুলে তাকিয়ে দেখলাম রামধনুর সাথে যতীনদাও আছে। ওদের দুজনকে একসাথে দেখে আমি কিছু একটা বলতে যাচ্ছি, ঠিক তখনই যতীনদা বলে উঠল, ফেরার পথে রামধনুর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল, তুই ওর সাথেই চলে এলাম। তা তোর চেষ্টা সফল হলো? মানে তদন্ত কত দূরে এগোতে পারলি? যতীনদার কথায় আমি মৃদু হাসলাম। ও লক্ষ্য করেছে আমার হাতের কাগজখানা। তোমার মতো করে ভাববার চেষ্টা করছিলাম, কেসের প্রত্যেকটা ঘটনা পর্যায়ক্রমে লিখে রাখছিলাম। উত্তরে সে আমাকে সাবাসি দেওয়ার ভঙ্গি করে বলল, বাহ, ভেরি গুড। কই দেখি কি লিখেছিস? আমি যতীনদার দিকে কাগজটা এগিয়ে দিলাম। মিনিট খানে কোটাতে চোখ বুলিয়েও বলল, তোর বিশ্লেষণ ঠিকই আছে, কিন্তু আসল জিনিসটাই। এই পর্যন্ত বলেই ওকে থেমে যেতে হলো, কারণ ঠিক তখনই টেলিফোনটা বেজে উঠল। এগিয়ে গিয়ে টেলিফোনের রিসিভারটা তুলে নিল যতীনদা। হ্যালো, হ্যাঁ বলুন। সে কি? কখন? ঠিক আছে, এক্ষুনি আসছি। আর কোন খবর? কি, কোথা থেকে? জার্মানি? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আপনি একটা কাজ করুন, পুলিশ ফোর্স নিয়ে এখনই ঘটনাস্থলে পৌঁছান। রিসিভারটা রেখে দিয়ে যতীনদা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। ওর মুখে আমি একটা আতঙ্কের ছাপ লক্ষ্য করলাম। বললাম, উত্তরে যতীনদা কিছুটা বিরক্তির সাথে বলল, খুব ভুল হয়ে গেছে ঋদ্ধি। ইস, খুব 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 ভুল হয়ে গেছে ঋদ্ধি। ইস, আমার বোঝা উচিত ছিল তখনই যদি নন্দলাল বাবুর বৈঠকখানার বাঁধি করে দরজাটা খুলে দিতাম, তাহলে এই ঘটনাটা হতো না। এইটুকু বলে যতীনদা থামল। আমি কিছু একটা বলতে চাইছিলাম, কিন্তু তার আগেই রামধনু প্রশ্ন করলেন, কি ভুল হলো মশাই? নন্দলাল আর ওর চাকর খুন হয়েছে। সে কি মশাই? কখন? আমরা তো দুপুরে ওখান থেকে ঘুরে এলুম। সম্ভবত আমরা বেরিয়ে আসার পরেই, এমনকি আমরা যখন ও বাড়িতে গিয়েছিলাম তখনও খুনি ওখানে উপস্থিত ছিল বলে আমার ধারণা, কিন্তু বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। যাই হোক, চলুন, এক্ষুনি বেরোতে হবে। আমরা আবারও রামধনুর গাড়িতে করে রওনা দিলাম। কিছু দূর এগিয়ে রাস্তার সিগন্যালে আমাদের গাড়ি দাঁড়ালো। আমি এদিক ওদিক দেখছি, এমন সময় দেখলাম দুজন বৃদ্ধ সুটকেস নিয়ে পাশে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে। একজনের পরনে সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি এবং পাঞ্জাবির উপরে ছাই রঙের হাতা কাটা কোট, অন্যজনের ঘিয়ে রঙের পাজামা এবং আকাশি নীল পাঞ্জাবি।
ওনাদের মধ্যে ছাই রঙের কোট পরা ব্যক্তিটি একটু খুঁড়িয়ে হাঁটছেন। খেয়াল করলাম যতীনদাও সেদিকে দেখছিল। যতীনদার জায়গায় কোনো সাধারণ লোক হলে হয়তো এত কিছু এত গভীরভাবে পর্যবেক্ষণ করতো না, তবে যতীনদার সাথে থেকে এ বিষয়ে আমি অভ্যস্ত হয়ে পড়েছি। যতীনদা বলে, আশেপাশে নজর না রাখতে পারলে গোয়েন্দাগিরি করা সম্ভব নয়। আশেপাশে কে কি করছে, কার চালচলন কেমন, সেসব পর্যবেক্ষণ করাই একজন গোয়েন্দার প্রথম কাজ। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটা নন্দলাল বাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির সামনে রাস্তায় বেশ কয়েকজন লোকজন জড়ো হয়েছে। গেটের সামনে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে প্রধান দরজা দিয়ে ভেতরে ঢুকে সদর দরজার ঠিক সামনে নন্দলাল বাবুর চাকরের মৃতদেহ পড়ে আছে। সেখানে দাঁড়িয়েই ইন্সপেক্টর সরকার অন্য একজন পুলিশ কর্তার সঙ্গে কথা বলছেন। যতীনদা তখন মৃতদেহের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ ওদিকে তাকিয়ে থেকে তারপর বলল, গুলি করে হত্যা করা হয়েছে। আর নন্দলাল বাবুর মৃতদেহ কোথায়? বৈঠকখানার ভেতরে বুঝি? উত্তরে ইন্সপেক্টর সরকার কিছুটা অবাক হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমি জানি, চলুন ভেতরে চলুন। ইন্সপেক্টর সরকার আমাদেরকে ভেতরের ঘরে নিয়ে গেলেন। ভেতরে গিয়ে দেখলাম দুপুরে যে চেয়ারে উনি বসেছিলেন সেখানেই ওনার মৃতদেহ পড়ে আছে। গুলিটা লেগেছে বুকের একটু উপরে। বুক থেকে রক্ত গড়িয়ে নিচের মেঝেতে ছড়িয়ে পড়েছে। ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধেছে। যতীনদা নন্দলাল বাবুর মৃতদেহের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওনার উল্টো দিকের রাখা চেয়ারটায় গিয়ে বসল। তারপর বলল, সম্ভবত গুলিটা করা হয়েছে এখানে বসে, আর গুলিটা বাঁ হাতে চালানো হয়েছে। তবে গুলি যিনি চালিয়েছেন তিনি ল্যাটা নন। রামধনু প্রশ্ন করলেন, সেটা কি করে বুঝলেন মশাই? ক্ষতস্থানের গভীরতা দেখে। খুব কাছ থেকে গুলি করলে ক্ষতস্থানে এমন গভীর হয়। আর তাছাড়া ক্ষতস্থানের অবস্থান অনুযায়ী একজন মধ্যম উচ্চতার মানুষ এখানে বসে হাত সোজা রেখে গুলি করলে তবেই অমন স্থানে ক্ষত হবে। আর খুনি ল্যাটানন সেটা বললাম কারণ ক্ষতস্থানটা ভালো করে দেখলে বোঝা যায় গুলিটা বাঁ দিক থেকে ডান দিকে বেঁকে ঢুকেছে। ডান হাতি মানুষ যারা বন্দুক ধরে খুব একটা পাকা নন, তারা যদি বাঁ হাতে বন্দুক ধরে তাহলে গুলি চালানোর গুলির ছটকায় বন্দুকটা হালকা বাঁ দিকে বেঁকে যায়, আর গুলিটা তেমনভাবে চললে ডান দিক থেকে হালকা বেঁকে ঢোকে। এখানে সেটাই হয়েছে। এইটুকু বলে যতীনদা থামল। পাশের টেবিলে রাখা ছাইদানিটাও এখনো একই স্থানে আছে। আরো কিছুক্ষণ মৃতদেহটাকে ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে টেবিলের উপরে রাখা ছাইদানিটাকে হাতে তুলে নিয়ে সেটার ঢাকনা খুলে ওটার মধ্যে থেকে একটা সিগারেটের অবশিষ্টাংশটা তুলে নিয়ে একটা পাউচের মধ্যে ঢুকিয়ে সেটা আবার নিজের পকেটে ঢুকিয়ে নিল। তারপর এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ উল্টো দিকে চেয়ারে কিসে যেন নজর পড়তে হাঁটু গেড়ে বসে সেটা পর্যবেক্ষণ করতে লাগলো। আমি এগিয়ে গিয়ে দেখলাম চেয়ারের পায়ার কাছে একটা ছোট্ট পেরেকের মাথা বেরিয়ে আছে। সেটাতে লাল বর্ণের কিছু একটা লেগে আছে। সেটাই গভীরভাবে দেখছে যতীনদা। কয়েক সেকেন্ড পেরেকটার দিকে তাকিয়ে থেকে পেরেকের উপর দিকে লেগে থাকা লাল বর্ণের পদার্থটা হাতে তুলে নিয়ে নাকের খুব কাছে নিয়ে সেটার গন্ধ বোঝার চেষ্টা করল। তারপর আবার নামিয়ে নিয়ে আনমনা হয়ে বলল, রক্ত। আর এই রক্ত সম্ভবত খুনির। সেই মুহূর্তে আমি ওর চোখে কেমন একটা অদ্ভুত আনন্দ দেখতে পেলাম। মনের অভ্যন্তর থেকে ও যেন হেসে উঠেছে, আর ওর সেই হাসির প্রতিক্রিয়া ফুটে উঠেছে ওর উজ্জ্বল দুটো চোখে। সেটা অন্য কেউ বুঝতে না পারলেও আমি বেশ বুঝতে পারছি। আরো কয়েক সেকেন্ডে চারিদিকটা পর্যবেক্ষণ করে এবার উঠে দাঁড়ালো যতীনদা। তারপর ইন্সপেক্টর সরকারকে বলল, আমার মনে হয় আমি কেসটা সমাধান করতে পেরেছি। আপনার খুনিও খুব শীঘ্রই ধরা পড়বেন। তবে খুনিকে ধরতে হলে আমাদের এক্ষুনি বেরোতে হবে।
আর দেরি করলে হয়তো খুনিকে আর ধরা যাবে না। দুটো পুলিশের গাড়িকে সঙ্গে নিয়ে আমরা ছুটে চললাম এক অজানা পথের উদ্দেশ্যে। যতীনদা অবশ্য ড্রাইভারদেরকে ঠিকানা বাতলে দিয়েছে। কিছুক্ষণ পর আমরা একটা দোতলা বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। গাড়ি থেকে নেমে আমরা দেখলাম বাড়ির সদর দরজায় তালা দেওয়া। বাড়ির আশেপাশেও অন্য কাউকে দেখা গেল না। যতীনদা কয়েক মিনিট বাড়ির আশপাশটা ভালো করে দেখল, তারপর কয়েক সেকেন্ড চুপ করে থেকে কি যেন ভাবল, তারপর দ্রুত ইন্সপেক্টর সরকারের কাছে এসে বলল, আমরা একটু দেরি করে ফেলেছি, তবে বোধহয় এখনো খুব একটা দেরি হয়নি। এক্ষুনি এয়ারপোর্টের দিকে রওনা দিতে পারলে বোধহয় খুনিকে ধরা যাবে। উত্তরে ইন্সপেক্টর সরকার হয়তো কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলেন, কিন্তু যতীনদা ওনাকে থামিয়ে দিয়ে বলল, এক্ষুনি বিস্তারিতভাবে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, খুনি আমাদের হাত থেকে বেরিয়েও যেতে পারে। আর কোনো কথা না বলে আমরা তড়িঘড়ি করে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। ড্রাইভার পাকা হাতে গাড়ি চালিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দিল। সাথে পুলিশ থাকায় এয়ারপোর্টের ভেতরে ঢুকতে আমাদের খুব একটা সমস্যা হলো না। ভিতরে ঢুকেই যতীনদা চারিদিকে নজর ফেরাতে লাগলো। ব্যস্ততম এয়ারপোর্ট, চারিদিকে যাত্রীদের ভিড়। তবে এত ভিড়ের মধ্যেও যতীনদার চোখ জোড়া যেন কিছু খুঁজে চলেছে। এদিক ওদিক দেখতে দেখতে যতীনদা সামনের দিকে এগিয়ে যেতে লাগলো, আর আমরা চলতে লাগলাম ওকে অনুসরণ করে। মিনিট 5 খোঁজাখুঁজির পর যতীনদা হঠাৎ একটা বিশেষ দিকে নজর দিয়ে দাঁড়িয়ে পড়ল। ওর চোখের উজ্জ্বলতা এবং মুখের মুচকি হাসি দেখে আমার বুঝতে বাকি রইল না যে এতক্ষণ ধরে যেটা ও খুঁজছিল সেটা পেয়ে গেছে। আমি দেখলাম ওর চোখ সামনের একটা লোহার বেঞ্চের দিকে। সেখানে দুজন বৃদ্ধ ব্যক্তি পেছন করে বসে আছেন। যতীনদা সোজা সেদিকে এগিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। আমি, রামধনু এবং ইন্সপেক্টর সরকার ও তার দলবল ওর পাশে গিয়ে দাঁড়ালাম। সামনে গিয়ে দাঁড়াতেই আমি বুঝলাম নন্দলাল বাবুর বাড়ি যাওয়ার সময় আমাদের গাড়ির পাশ থেকে যে দুজন বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছিলেন এনারা তারাই। হ্যাঁ, ওই তো সেই ছাই রঙের কোট আর আকাশী নীল পাঞ্জাবি পরিহিত দুই বৃদ্ধ। আমাদের দেখা মাত্র এই দুজন বৃদ্ধের চোখে মুখে কেমন একটা যেন চাঞ্চল্য ফুটে উঠল। যতীনদা কয়েক সেকেন্ড চুপ করে থেকে আমাদের অবাক করে দিয়ে বলল, নমস্কার রাজস্বী বাবু। নমস্কার পলাশ বাবু। আমরা অবাক হয়ে যতীনদার মুখের দিকে তাকালাম। বলে কি, এরা রাজর্ষি বাবু আর পলাশ বাবু? যতীনদার কথায় ছাই রঙের কোট পরা ভদ্রলোক প্রতিবাদ করে বললেন, আপনারা বোধ হয় কোনো ভুল করছেন। আমার নাম অভিলাষ অধিকারী, আর ও আমার ভাই অমলেন্দু অধিকারী। যতীনদা একটু মুচকি হেসে উত্তর দিল, আপনাদের খেলা শেষ রাজস্বী বাবু। 25 বছর ধরে অনেক নাটক করেছেন, এবার বোধহয় অন্তিম দৃশ্য দেখানোর সময় এসে গেছে। বলে হাত বাড়িয়ে কোট পরিহিত ভদ্রলোকের মাথা থেকে সাদা উইগ এবং দাড়ি খুলে নিল যতীনদা। আর সাথে সাথে আমরা অবাক হয়ে দেখলাম সাদা চুল ও দাড়ির ভেতর থেকে রাজর্ষি বাবু বেরিয়ে এলেন। পাশে বসে থাকা ভদ্রলোকের দিকে তাকিয়ে যতীনদা বলল, আপনি নিজে থেকে আপনার বহুরূপ থেকে বেরিয়ে আসবেন নাকি আমি একটু সাহায্য করব পলাশবাবু? যতীনদার কথা শুনে পাশে বসে থাকা ভদ্রলোক কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। ওনার চোখে স্পষ্ট ভয়ের ছাপ। তারপর নিরুপায় হয়ে নিজেই নিজের নকল দাড়ি গোঁফ আর উইগ খুলে ফেললেন। আমি, রামধনু এবং ইন্সপেক্টর সরকার সহ বাকিরা তখন অবাক হয়ে তাকিয়ে আছি। রাজর্ষিবাবু আর পলাশবাবু ছদ্মবেশে পালাচ্ছেন কেন? তাহলে কি এনারা এই খুনের সাথে জড়িত? আর যদি জড়িত হয়েও থাকেন তাহলে তার কারণ কি হতে পারে? ঠিক তখনই যতীনদা বলে উঠল, তারপর গল্পটা আপনারা বলবেন নাকি আমি? বলে যতীনদা কিছুক্ষণ চুপ করে রইল। রাজর্ষিবাবু আর পলাশবাবু দুজনেই নিরুত্তর হয়ে মাথা নিচু করে বসে রইলেন। আরো কয়েক সেকেন্ড অপেক্ষা করে তারপর যতীনদা বলল, ঠিক আছে,
আপনারা যখন বলতে চাইছেন না তখন আমিই বলি। তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। যেদিন সুভাষিস বাবু খুন হলেন সেদিনই আমি একটা জিনিস বুঝেছিলাম। বন্দুক বদলানোর প্রক্রিয়ায় প্রপস রুমের কেউ না কেউ খুনিকে সাহায্য করেছিল, কারণ সাহায্য ছাড়া বন্দুক পাল্টে দেওয়া সহজ হবে না। তবে আমার কাছে তেমন কোনো প্রমাণ ছিল না। অবশ্য পলাশবাবুর উপর সন্দেহ প্রথম থেকেই ছিল, তবে এই ঘটনার সঙ্গে যে রাজস্বীবাবু জড়িয়ে থাকবেন সেটা আমার ভাবনার বাইরে ছিল। রাজস্বীবাবু অবশ্য খুব পরিকল্পনা করে নন্দলাল বাবুকে খুনি সাজিয়ে দিতে চাইছিলেন, আর ওই কারণেই হয়তো ওই বিশেষ দিনেই নন্দলাল বাবুকে আমন্ত্রণ করা হয়। তবে আমার বিশ্বাস কোনোভাবে নন্দলাল বাবু আপনাদের পরিকল্পনার কথা জেনে যান। কি তাই তো রাজস্বীবাবু? বলে যতীনদা থামল। তারপর এক দৃষ্টিতে রাজর্ষিবাবুর দিকে তাকিয়ে রইল। আমাদের সবার চোখও সেদিকেই। রাজর্ষিবাবু ধীরে ধীরে মাথা নাড়লেন। অর্থাৎ হ্যাঁ, নন্দলাল বাবু ওনাদের পরিকল্পনার কথা জেনে গেছিলেন। যতীনদা আবার বলতে শুরু করলো, নন্দলাল বাবু হয়তো আপনাকে ব্ল্যাকমেল করেছিলেন, টাকা বা অন্য কিছু দাবি করেছিলেন, নইলে ব্যাপারটা ফাঁস করে দেবেন এমন কিছু হুমকিও হয়তো আপনাকে দিয়েছিলেন, আর সেটা আজ আপনি হয়তো ওনাকে বোঝাতে চেয়েছিলেন। তবে উনি মানতে নারাজ, এবং এই কারণে হয়তো ওনাকে মরতে হলো। রাজর্ষিবাবু এবার মুখ তুলে যতীনের দিকে একবার চাইলেন, তারপর বললেন, নন্দলালকে যে আমি মেরেছি তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? উত্তরে যতীনদা একটু মুচকি হেসে বলল, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না রাজস্বীবাবু। আচ্ছা, আপনি কোন ব্র্যান্ডের সিগারেট খান বলুন তো? হোয়াইট স্নো, তাই না? উত্তরে রাজর্ষিবাবু বললেন, হ্যাঁ, কিন্তু তাতে কি প্রমাণ হয়? কথার উত্তরে যতীনদা কিছু না বলে নিজের পকেটে হাত দিয়ে একটা পাউচ বের করে রাজর্ষিবাবুর চোখের সামনে ধরে বলল, দেখুন তো, সিগারেটের এই অবশিষ্ট অংশটা আপনি চেনেন কিনা? এটি আপনার ব্র্যান্ডের সিগারেট। এটা কিন্তু আজ আমি নন্দলাল বাবুর ছাইদানি থেকে সংগ্রহ করেছি। উত্তরে রাজর্ষিবাবু বললেন, হ্যাঁ, কিন্তু তার থেকেও বা কি প্রমাণ হয়? এই সিগার তো আমি ছাড়াও বহু লোকে খায়। নন্দলালের ছাইদানি থেকে পেয়েছেন, তাহলে হয়তো এটা নন্দলাল নিজেই খেয়েছিল। আজ কেন? গত কয়েক বছরের মধ্যে আমি ওর বাড়িতে যাইনি। নন্দলাল বাবু কিন্তু ব্লুবার্ড ছাড়া অন্য কোনো সিগারেট খেতেন না। ব্লুবার্ড বিদেশি সিগারেট, দামও অনেক বেশি। এই অঞ্চলের একটা দোকানেই পাওয়া যায়। ওই দোকানে জিজ্ঞেস করলে খুব সহজেই প্রমাণ হয়ে যাবে যে নন্দলাল বাবু ওই সিগারেট ছাড়া আর কোনো সিগারেট খেতেন না। নন্দলাল না খেলেও আমি ছাড়া আরো অনেক মানুষই তো এই ব্র্যান্ড খায় নিশ্চয়ই। হ্যাঁ, তা খায় বই কি, কিন্তু অন্যরা সিগারেটের আগুন নেভানোর পর সিগারেটকে 2 আঙুলের চাপে এইভাবে মাখিয়ে দেন না। এই অভ্যাসটা একমাত্র আপনার, সেটা আমি আগেই লক্ষ্য করেছি। তাছাড়া এইটার ফরেন্সিক রিপোর্ট করলেও বেরিয়ে যাবে যে এই সিগারেটটা আপনি খেয়েছেন। আর শুধুমাত্র তা নয়, আরও প্রমাণ আছে আমার কাছে। আচ্ছা রাজস্বীবাবু, আমি খেয়াল করলাম আপনি আজ কিছুটা খুঁড়িয়ে হাঁটছিলেন, কেন বলুন তো? কি হয়েছে আপনার পায়ে? আজ ওই সিঁড়ি থেকে নামার সময় পায়ে মচকা লাগে। পায়ে মচকা লাগলে বুঝি কেটে যায়? নন্দলাল বাবুর বাড়ির যে চেয়ারে আপনি বসেছিলেন ওটার গায়ের কাছে একটা পেরেকের মাথা বেরিয়েছিল। নন্দলাল বাবুকে গুলি করার পর চেয়ারের পায়ের কাছে বেরিয়ে থাকা ওই পেরেকের মাথায় আপনি চোট খেয়েছেন। ওখান থেকে একটা রক্তের নমুনা জোগাড় করেছি, আর সেটা টেস্ট করলেও কিন্তু বেরিয়ে যাবে যে ওই রক্ত আপনার কিনা। এবার রাজর্ষিবাবু আর কিছু বললেন না। যতীনদাও কিছুক্ষণ চুপ করে থেকে এবার পলাশবাবুর দিকে ঘুরে তাকালো। তারপর আবারও আমাদের অবাক করে দিয়ে বলল, আর পলাশবাবু নিজের বাবার উপর ভীষণ রকমের রাগ ছিল বুঝি, নইলে সুদূর জার্মান থেকে এসে রাজস্বীবাবুর সাথে মিলে নিজের বাবাকে মারার প্ল্যান করতেন না। আমরা আবারও অবাক। যতীনদা বলে কি, পলাশবাবু তার নিজের বাবাকে খুন করেছে? মানে পলাশ সুভাষিস বাবুর ছেলে? উত্তরটা পলাশ নিজেই দিল। আমার ছেলেবেলাটা শেষ করে দিয়েছিলেন উনি। নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য একজন বিবাহিত মহিলার সাথে উনি সম্পর্কে জড়িয়ে আমার মায়ের উপর অত্যাচার করতেন। আমি রোজ মাকে লুকিয়ে লুকিয়ে কান্না করতে দেখেছি। এমনকি আমাকে মারার জন্য উনি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলেন। তারপর আমরা দাদুর সাথে জার্মানি চলে যাই, কিন্তু ওখানে গিয়েও মা ওনাকে ভুলতে পারেননি।
রোজ কান্না করতেন। উনি যাকে ভালোবেসেছিলেন তার তরফ থেকে এমন নিকৃষ্ট ব্যবহার উনি মেনে নিতে পারেননি। ওনার চিন্তায় বিরহে মা শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়ে। উনি তো আমার ছেলেবেলা খারাপ করেই ছিলেন। আমার একমাত্র বেঁচে থাকার সম্বল আমার মাকে উনি কেড়ে নিয়েছেন। তাই সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে ওনাকেও আমি বাঁচতে দেব না। এই পর্যন্ত বলে পলাশবাবু একটু থামলেন। আমরা সবাই তখন নিস্তব্ধ হয়ে এক মনে পলাশবাবুর বলা কথাগুলো শুনছিলাম। কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে পলাশবাবু আবারও বলতে শুরু করলেন, সেই মতোই জার্মানি থেকে ভারতে আসলাম। ভারতে এসে খুঁজে বের করলাম উনি কোথায় কাজ করেন। সেখানেই আমার সাথে রাজর্ষি বাবুর পরিচয় হলো। ওনার সাথে পরিচয় হওয়ার পর বুঝলাম বাবার ওপর ওনারও একটা পুরনো রাগ আছে। তাই দুজন মিলে প্ল্যান করে রাজর্ষি বাবু আমাকে প্রপস সহকারীর কাজে ঢোকালেন। তারপর পরিকল্পনা মাফিক নাটকের আগে আমরা নকল বন্দুকটা পাল্টে আসল বন্দুক রেখে দিলাম। আর সঠিক দিনের সঠিক সময় আমি আমার মায়ের খুনিকে শেষ করে দিলাম। শেষ কথাটা বলার সময় পলাশবাবু একটা পৈশাচিক হাসি হাসলেন। পলাশবাবুর কথা শুনে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। আইনের চোখে উনি খুনি, কিন্তু ওনার সঙ্গে যে অন্যায় হয়েছে সেটাও খুনের চেয়ে কম নয়। সন্দেহ আমার প্রথম থেকেই ছিল। আমি এটুকুই বুঝেছিলাম যে প্রপস রুমের কারো সাহায্য ছাড়া বন্দুক পাল্টে ফেলা সম্ভব নয়। যখন শুনলাম এর আগের প্রপস সহকারী নির্মল অধিকারী কোনো বিশেষ কারণ ছাড়াই চাকরি ছেড়ে দিয়েছেন, তখন ব্যাপারটার মধ্যে একটু সন্দেহের গন্ধ পেলাম। আজ নন্দলাল বাবুর বাড়ি থেকে ফেরার সময় গাড়ি থেকে নেমে আপনাদের চলে যেতে বললাম, মনে আছে? তখন আমি আগের প্রপস সহকারী নির্মল অধিকারীর বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করেছি। উনি বললেন রাজর্ষি বাবু ওনাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। হ্যাঁ, কোনো কারণ ছাড়াই বয়সের অজুহাত দিয়ে। অথচ তিনি জানালেন তিনি কাজ ভালোই করতেন। মিহিরবাবু সে কথা বলেছেন। যাই হোক, এখানে দ্বিতীয় খটকাটা লাগলো। এইটুকু বলে যতীনদা একটু থামল। তারপর সরকার বাবুর দিকে ঘুরে বলল, এই খটকা থেকেই আমি আপনাকে দিয়ে নাটকের সকল অভিনেতাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে এলাম। কে কোথায় থাকে, কে কি করে, এইসব। পলাশবাবুর খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম উনি এদেশেই থাকেন না। সদ্য মাস 6 আগে জার্মানি থেকে ভারতে এসেছেন, আর বিদেশ থেকে এসে এখানে কাজ জয়েন করেছেন। আমার তৃতীয় খটকাটা লাগে পলাশবাবুর পদবিটা দেখে, পলাশ বন্দ্যোপাধ্যায়। এরপর পাসপোর্টে ওনার বাবার নাম না দেওয়া থাকলে ওনার মায়ের নাম দেখলাম লাবণী দেবী। জার্মানিতে খোঁজ নিয়ে জানলাম লাবণী দেবী অর্থাৎ পলাশবাবুর মা বেশ কয়েক বছর আগে মারা গেছেন। ব্যাস 2 4 হয়ে গেল। এটা বুঝতে আর বাকি রইল না যে পলাশবাবু সুভাষেশবাবুর ছেলে, আর উনি বদলা নিতেই এখানে এসেছেন। তবুও এগুলো আমি বুঝতে পারলেও পলাশবাবুর বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ ছিল না। একটা প্রমাণ আমার ভীষণ রকমের দরকার ছিল এই কেসটাকে সমাধান করার জন্য। আর নন্দলাল বাবুকে খুন করে সেই প্রমাণটা আমাকে হাতে নাতে দিয়ে দিলেন রাজর্ষি বাবু নিজে। একটা নয়, দুটো প্রমাণ। প্রথমটা ওই মুড়ে দেওয়া হোয়াইট স্নো সিগারেট, যেটা আমি নন্দলাল বাবুর বাড়ির ছাইদানিতে পেয়েছি। আর দ্বিতীয়টা পেরেকে লেগে থাকা ওই রক্ত। আর অতিরিক্তভাবে এই যে বহুরূপী সাজ সেজে ওনারা পালাচ্ছিলেন, সেটাই। এই পর্যন্ত বলে যতীনদা থামল। সরকারবাবু এতক্ষণ কোনো কথা বলেনি। এবার যতীনদাকে উদ্দেশ্য করে তিনি বললেন, আপনি কি করে বুঝলেন যে এই সাজ সেজে ওনারাই আছেন আর ওনারা এয়ারপোর্টেই যাবেন? প্রথমে যখন ওদের দেখেছিলাম তখন বুঝিনি। পরে নন্দলাল বাবুর বাড়িতে গিয়ে ওই রক্তমাখা পেরেক দেখলাম, তখন মনে পড়ল ওনাদের কথা। মনে পড়ল ওনাদের মধ্যে একজন একটু খুঁড়িয়ে হাঁটছিলেন। তখনই সন্দেহ হলো। আর তাছাড়া ওনারা যখন আসছিলেন তখন বহুরূপী সাজে থাকা রাজর্ষি বাবু সিগারেট খাচ্ছিলেন। সিগারেট খাওয়া শেষে তিনি এই টুকরোটার মতন ওটাকেও একইভাবে মুড়ে রাস্তার এক কোণে ছুঁড়ে মারেন। তখন ওটা আমার খুব একটা সন্দেহজনক না মনে হলেও পরে নন্দলাল বাবুর বাড়ি গিয়ে ব্যাপারটা আমার মনে পড়ে যায়। আর যেহেতু পলাশবাবু জার্মানিতে থাকেন, তাই আমার মন বলল ওনারা জার্মানিতেই যেতে পারেন।
বাহ মিত্রবাবু, আপনি সত্যি অসাধারণ, আপনার জবাব নেই। অনেকক্ষণ ধরে আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এবার আমি সে প্রশ্নটা করে ফেললাম যতীনদাকে। উত্তরে যতীনদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, তোর মনে আছে কিনা জানি না, তবে নন্দলাল বাবুর বাড়িতে গিয়ে ওনার উল্টো দিকে রাখা চেয়ারটাতে বসার পর আমি একটু অবাক হই। তুই সেটা লক্ষ্য করেছিস কিনা আমি জানি না। শীতকালে সাধারণত চেয়ারে অনেকক্ষণ ধরে কেউ না বসলে চেয়ার ঠান্ডা হয়ে যায়। চেয়ারে বসার সাথে সাথে আমি একটা গরম আভা পাই। এর থেকে আমি বুঝতে পারি যে মিনিট খানেক আগেও এখানে কেউ বসেছিল। তাছাড়া গরম চায়ের পেয়ালা, ওটাও মিনিট খানেকের বেশি গরম থাকে না। আর 3, নন্দলাল বাবুর বৈঠকখানার বাঁ দিকের ওই দরজাটা, ওটাও মিনিট খানেক আগেই খোলা হয়েছিল। এর থেকে বোঝা যায় কেউ একজন মিনিট খানেক আগেও এই ঘরে উপস্থিত ছিলেন। তখনও বোঝা যায় না যে তিনি কে, তবে ছাইদানির মধ্যে থাকা সিগারেটের ওই শেষ টুকরোটা দেখলে সম্পূর্ণ জলের মতন ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। আর রাজর্ষিবাবুর এই কেসে জড়িয়ে থাকার ব্যাপারটা তো আরও ইন্টারেস্টিং। বলে রাজর্ষি বাবুর দিকে ঘুরে দেখালো। তারপর রাজর্ষি বাবুকে প্রশ্ন করল, শ্রেয়সী মল্লিক আপনার কে হয় রাজর্ষিবাবু? রাজর্ষি বাবু কিছুক্ষণ নির্বাক থেকে তারপর বললেন, আমার স্ত্রী। আমরা আবারও অবাক। শ্রেয়সী মল্লিক রাজর্ষি বাবুর স্ত্রী? যতীনদা আবার বলল, তাহলে বাকি গল্পটাও বলে ফেলুন। শ্রেয়সী নাটক দলে যুক্ত হওয়ার আগেই ওর সাথে আমার বিয়ে হয়। বছর দুয়েক আমাদের সম্পর্ক বেশ ভালোই কাটছিল। একদিন হঠাৎ শ্রেয়সী আমায় বলল ও অভিনেত্রী হতে চায়। আমার ইচ্ছা ছিল না, কিন্তু ওর জেদের কাছে আমাকে হার মানতে হয়েছিল। আমি ওকে নাটক দলে নিয়ে এলাম। কিছুদিনের মধ্যে নাটকের দুনিয়ায় ও পরিচিত নাম হয়ে উঠল। বছরখানেক সব ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর হঠাৎ শুভাশিসের সাথে শ্রেয়সীর মেলামেশা বৃদ্ধি পেতে শুরু করলো। নাটক দলে গুঞ্জন উঠল যে ওরা নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছে। প্রথম দিকে আমি বিশ্বাস করতাম না জানেন, তবে একদিন হাতে নাতে ধরে ফেললাম। আমি সুভাষিতাকে দল ছেড়ে বের করে দিলাম, কিন্তু দর্শক ওনাকেই চাইতো, ওনাকেই। উনি দল ছাড়ার পর আমার নাটকের দলের বাজে অবস্থা হয়ে গেল। বাধ্য হয়ে আমায় আবার ওকে ডেকে আনতে হলো। ধীরে ধীরে সম্পর্ক আরো এগিয়ে যাচ্ছিল, যেটা আমি সহ্য করতে পারছিলাম না, একদম না। তারপর শুভাশিসের বাড়িতে আগুন লাগার পর শ্রেয়সী আর শুভাশিসের সম্পর্কে ভাঙন ধরা শুরু করে। শ্রেয়সীকে অবহেলা করতে শুরু করে শুভাশিস। তারপর শ্রেয়সী আবার আমার কাছে ফিরে আসতে চায়। খুব ভালোবাসতাম ওকে মিত্রবাবু, তাই ফেরাতে পারিনি। কিন্তু শর্ত দিলাম, নাটকের দল তাকে ছাড়তে হবে। ও মেনেও নিল। আবার আমরা ভালোভাবে দিন কাটাতে লাগলাম। বেশ কয়েক বছর পর শ্রেয়সী আবারও দলে ফিরতে চাইল। আমিও ভাবলাম এত বছর কেটে গেছে, এখন আর আগের ঘটনা মনে রেখে কাজ নেই। আমি আবার ওকে নাট্যদলে নিয়ে এলাম। কি বলবো মিত্রবাবু, পরে জানতে পারলাম ওরা আবার গোপনে মেলামেশা শুরু করেছিল। আর সেই কারণেই আবার নাট্যদলে ফিরতে চেয়েছিল শ্রেয়সী। এবার রাগ আমার মাথায় উঠে গেল, আমার আর সহ্য হলো না। ওদিকে শ্রেয়সীর উপর ভালোবাসা কোনোভাবে কমাতেও পারলাম না। তাই মনে মনে ঠিক করেছিলাম যে শুভাশিসকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এমন সময় পলাশের সাথে দেখা। কথায় কথায় জানতে পারলাম ওর মনেও বদলার আগুন জ্বলছে। তাই দুজনে মিলে পরিকল্পনা করে ফেললাম। অবশেষে পরিকল্পনা অনুযায়ী সঠিক দিনে ওকে সরিয়ে দিলাম। এইটুকু বলে রাজর্ষিবাবু থামলেন।
কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর আবার বললেন, কিন্তু আপনি কি করে জানলেন যে শ্রেয়সী আমার স্ত্রী? আমরা তো লুকিয়ে রেখেছিলাম ব্যাপারটা। নাট্যদলেরও কেউ তো ব্যাপারটা জানতো না। লুকেই রেখেছিলেন বটে, খুব সমস্যা হয়েছিল খুঁজে বের করতে। তবে আপনি বোধহয় ভুলে গেছেন, আজ থেকে বছর 25 আগে আপনারা বিয়ে করেছিলেন, তখন সেটা বড় বড় পত্রিকাগুলো থেকে লুকিয়ে রাখলেও সদ্য জন্ম নেওয়া একটা মাসিক পত্রিকা ত্রিলোক, যেটির কর্ণধার ছিলেন আপনার বন্ধু অম্বিকাচরণ দাশগুপ্ত, আপনাদের বিয়ের খবরটা চেপে ফেলেছিলেন। পত্রিকাটি তখন তেমন প্রচলিত ছিল না, তাই পরদিন আপনারা খুব সহজেই বাজার থেকে ওগুলো আবার তুলে নিয়েছিলেন। মাত্র 3টে কপি কম ফিরে পেয়েছিলেন। কিন্তু কয়েকদিন অপেক্ষা করার পরও যখন দেখলেন এই খবরটা ছড়িয়ে যায়নি, তখন আপনারা ভেবেছিলেন তেমন কারোর হাতে ওগুলো পড়েনি। কিন্তু সমস্যা হচ্ছে, একটা পত্রিকা আমার জগা জ্যাঠার হাতে পড়ে গেছিল। আমি গিয়ে একটু খোঁজাখুঁজি করতেই জিনিসটা পেয়ে গেলাম। আমাদের জগা জ্যাঠা পুরনো খবরের একটা ভান্ডার, বুঝলেন? এইটুকু বলে যতীনদা থামল। তারপর বলল, যদিও আপনারা ভীষণ এক মানসিক যন্ত্রণার মধ্যে কাটানোর পর এই পদক্ষেপ নিয়েছেন, তবু আইনের চোখে আপনারাও অপরাধী, তাই আপনাদের শাস্তি প্রাপ্য। তবু আমি চেষ্টা করব আপনাদের শাস্তি কিছুটা হলেও লঘু করানোর। শুনছিলেন রঙ্গমঞ্চের রক্তস্রোত। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা যতীনদার ভূমিকায় দীপম ঘোষ। বিভিন্ন চরিত্রে রাহুল, সৌরভ রায়, দিব্যেন্দু দাস, পার্থ অরণ্যদেব, খুশি, সৌরভ সাহা, প্রিয়নাথ মুখোপাধ্যায় এবং আমি অভিক। শব্দ সংযোজন মৈনাব দত্ত। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে আজকে শেষ হলো আমাদের গল্প বলা। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন কাহিনীর সঙ্গে থ্রিল চার্জারের ইউটিউব চ্যানেলে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।